আচ্ছা, আজকে থেকে আমরা ইন্ডাকশন মোটর শুরু করব। ইন্ডাকশন মোটর আসলে সিঙ্গেল ফেজটা আমাদের এরকম খুব একটা কাজে লাগে না, আমাদের থ্রি ফেজটাই লাগে বেশি। কনস্ট্রাকশন বলেন, ওয়ার্কিং প্রিন্সিপাল বলেন, এগুলা নিজেরা একটু দেখে নিন, আমি জাস্ট একটু শর্টে বলতেছি। যেহেতু আমাদের ম্যাথমেটিক্যাল আলোচনায় বেশি, আমরা সার্কিট বা অন্যান্য দিকে ফোকাস দিব বেশি। আপাতত শুরুর 1 মিনিট একটু ওয়েট করেন তো। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে আমাদের ম্যাথমেটিক্যাল বা সার্কিট টাইপের জিনিসগুলো নিয়ে বেশি আলোচনা করব। কনস্ট্রাকশন বলেন, ওয়ার্কিং প্রিন্সিপাল, এইগুলা ভাইবার জন্য একটু দেখে রাখতে পারেন, বাট পরীক্ষার জন্য না দেখলেও চলবে। আমি জাস্ট শর্টে বলি যে আমাদের ইন্ডাকশন মোটর, বিশেষ করে এসি আর ডিসি এর ভিতরে এই মেন পার্থক্য, যে আমাদের এখানে রোটর আর আর্মেচার অ্যাকচুয়ালি উল্টা হয়। আমি মোটামুটি যতটুকু আসলে এই করা যায়, এই মাঝের এটা মনে করেন আমাদের রোটর সাইড, এখানে আমাদের রোটরের বিভিন্ন এরকম কন্ডাক্টর বার টার দেওয়া আছে। স্কুইরিল কেজই বেশি ইউজ করা হয়। আর এই যে পাশের এই বাইরের যেটা আছে আউটার এটা মনে করেন আমাদের স্টেটর, বিভিন্ন পোল টোল আছে। তো স্টেটরে অ্যাকচুয়ালি আমাদের যে থ্রি ফেজ লাইন, সেখান থেকে মনে করেন 3টা ফেজ এরকম দিয়ে কানেকশন দেওয়া হলো। আমার আঁকানো হয়তো অত সুন্দর হচ্ছে না, আমি জাস্ট মেন কনসেপ্টটা বোঝানোর জন্য দেখাচ্ছি। তাহলে থ্রি ফেজ লাইন স্টেটরে কানেকশন দিচ্ছি। এখন এসি সার্কিটে স্টেটরে অ্যাকচুয়ালি লাইনটা কানেকশন দেওয়া হয় এই কারণে যে স্টেটর মানে যে স্থির থাকে, আর রোটর মানে যে ঘুরে। এখন আমি যেহেতু 3টা ফেজ আমাদের থ্রি ফেজ সিস্টেমে, তো 3টা ফেজকে যদি আমি রোটরে কানেকশন দিতাম, তাহলে আমার তিনটার জন্য আলাদা আলাদা স্লিপ রিংস বা অন্যান্য অ্যারেঞ্জমেন্ট দরকার পড়তো। কারণ একটা জিনিস দেখেন, তার যদি এখানে আমি ফিক্সড করে দিই আর রোটরের সাথে সাথে যদি তার ঘুরে, তাহলে কিন্তু সবকিছু ছিঁড়ে যাবে। এই জন্য স্লিপ রিংস বা অন্যান্য অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়, যাতে এই তারগুলো ফিক্স থাকে। ওই স্লিপ রিং গুলো রোটরের সাথে ঘুরলে ওকে। বাট সেটা তো থ্রি ফেজে যদি করতে যাই, অনেক ব্যয়বহুল হবে। এই জন্য থ্রি ফেজের ক্ষেত্রে মানে বিশেষ করে এসির ক্ষেত্রে কি করা হয়, যে আমাদের এই স্টেটরে মূলত আমাদের পাওয়ারটা সাপ্লাই করা হয়। আর রোটর যেটা, সেটা তো সবসময় ঘুরবেই, এটা স্বাভাবিক কথা। ডিসিতে উল্টা করা হয়। আচ্ছা, যাই হোক, আমরা এখানে কি বলতেছি, যে যখনই আমি থ্রি ফেজ সাপ্লাই দিলাম স্টেটরে, থ্রি ফেজ সাপ্লাই দেওয়ার সাথে সাথে এখানে আমাদের একটা থ্রি ফেজ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই ফিল্ড একটা যেহেতু বলতেছি রোটেটিং, তাহলে ওর একটা স্পিড আছে। সেই স্পিডটাকে আমরা বলতেছি সিনক্রোনাস স্পিড, যেটাকে আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করি এইভাবে, 120 F/P। কারণ আমাদের যে সিনক্রোনাস স্পিড আছে, এটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? আমাদের যে সোর্স আছে সেই সোর্সের ফ্রিকোয়েন্সি, এবং আমরা যে ধরেন মেশিনটা ইউজ করতেছি, এটা কয় পোলের সেইটা। তাহলে এই যে পিটা হচ্ছে আমাদের নাম্বার অফ পোল, আর এফটা তো আমরা বুঝতেছি ফ্রিকোয়েন্সি, সিস্টেম ফ্রিকোয়েন্সি বা ইনপুট ফ্রিকোয়েন্সি। এখানে ফ্রিকোয়েন্সি দুই রকম থাকবে, আমরা কিছুক্ষণ পরে সেটা আলোচনা করব। এবার এই যে এইখানে দেখেন, এই যে ফাঁকা জায়গাটা আছে, এখানে আমাদের ফিল্ডটা ঘুরতেছে, এই একটু কল্পনা করেন। এখানে আসলে রোটেটিং ফিল্ড দেখানো আসলে একটু মুসিবত। যদি সব থেকে ভালো হয়, আপনারা ইউটিউবে বিভিন্ন অ্যানিমেশন পাবেন, অ্যানিমেশন গুলো দেখলে এই কনসেপ্ট গুলো ভালোভাবে বুঝতে পারবেন। আমি জাস্ট বেসিক এটা একটু হেল্প করে দিচ্ছি, যে কিভাবে কি কাজ করতেছে, ওই ভিডিওগুলা আপনাকে বুঝতে সাহায্য করবে। আর এই যে এখানে গোল গোল দেখতেছেন, এইগুলাতে মূলত কন্ডাক্টর দেওয়া থাকে। ধরেন আমি যদি বাইরে বের করি, তাহলে এইখানে আমাদের এরকম কেস, এরকম ধরেন এই যে এরকম বার, এটাকে কন্ডাক্টর বার বলতেছি, এইভাবে দিয়ে সেট করা আছে। এইভাবে মনে করুন অনেকগুলো কন্ডাক্টর বার এরকম ভাবে সেট করা আছে।
এটাকে আমরা উপর থেকে দেখতেছি বলে এরকম গোল গোল লাগতেছে। নর্মালি কোনো সিলিন্ড্রিক্যাল জিনিস, এই যে এটা ধরেন সিলিন্ডার, এই জিনিসকে যদি আমরা উপর থেকে দেখি, যেমন কুয়া, উপর থেকে দেখলে কিন্তু এই যে এরকম একটা গোল কিছু দেখা যায়। এই নিচের অংশ কিন্তু একদম ঠিক এইখান থেকে যদি আমরা তাকাই, তাহলে কিন্তু গোল অংশটা দেখতে পাবো। নর্মালি রোটরের ক্ষেত্রে যে আঁকানোর সময় উপরের ভিউটাই মূলত দেখানো হয়, আপার ভিউ। তাহলে এই যে খেয়াল করেন এই কন্ডাক্টর গুলো এইখানে সেট করা আছে, আর এখানে তো মূলত আসলে সে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরতেছে। আর যেহেতু কন্ডাক্টর আছে, স্বাভাবিক কথা, কন্ডাক্টর আর এই যে ম্যাগনেটিক ফিল্ড এদের ভিতরে একটা কি তৈরি হয়ে গেল, একটা হচ্ছে রিলেটিভ মোশন তৈরি হয়ে গেল। কারণ শুরুতে, মেশিন যখন একদম শুরুতে আসে, তাহলে আমাদের কন্ডাক্টর কি আছে, স্থির, আর ম্যাগনেটিক ফিল্ড গুলো তো রোটেট করতেছে, তাহলে দুইজনের ভিতরে একটা রিলেটিভ মোশন তৈরি হচ্ছে। আর আমরা জানি রিলেটিভ মোশন তৈরি হলে সেখানে একটা ইএমএফ তৈরি হয়। তার মানে এই যে যে কন্ডাক্টর গুলো আছে, এই কন্ডাক্টর গুলোতে আমাদের কি তৈরি হচ্ছে, ইএমএফ তৈরি হচ্ছে। আর এই যে বলতেছি যেখানে বার সেট করা আছে, এইগুলো বাইরের সাইডে রেজিস্ট্যান্স অথবা শর্ট করা থাকে। এই রেজিস্ট্যান্সের কনসেপ্টটা আস্তে আস্তে আমরা ম্যাথের ক্ষেত্রে দেখব। শুরুতে অনেক সময় থাকে, পরে আস্তে আস্তে ওটা শর্ট করে দেওয়া হয়। মূল কথা সার্কিট অ্যারেঞ্জমেন্ট করা আছে। যেহেতু সার্কিট অ্যারেঞ্জমেন্ট করা আছে, তাহলে এই যে কন্ডাক্টর, এর ভেতরে এখন কারেন্ট ফ্লো করা শুরু করে। স্বাভাবিক কথা, ইএমএফ যদি জেনারেট হয় আর সার্কিট যদি আমাদের পূর্ণ থাকে, তাহলে সেখানে কি তৈরি মানে কি হবে, কারেন্ট ফ্লো করবে। আর যখনই এই কন্ডাক্টরের ভিতরে কারেন্ট ফ্লো করতেছে, এইখানে আবার আর একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এটা কিন্তু সব আমরা ওই যে বেসিক যে আলোচনাগুলো শিখে আসছি ফ্যারাডের ল ট দিয়ে, ওইগুলা কিন্তু মোটামুটি জানি। তাহলে এই যে কন্ডাক্টরের ভিতরে কারেন্ট ফ্লো করা শুরু করলো, এইখানে আমাদের কি হচ্ছে, আবার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে বা ফ্লাক্স ই করতেছে। তার ফলে কি হবে, এই যে কন্ডাক্টর গুলো আছে এর উপরে একটা ফোর্স ক্রিয়েট করবে। এবং এই কন্ডাক্টর অথবা রোটর, আমরা এখানে রোটর হিসাবে বলি, কন্ডাক্টর বললে বারবার জিনিসটা গোলাই যেতে পারে। এই রোটর তখন এই যে সিনক্রোনাস স্পিডে চলতেছে ম্যাগনেটিক ফিল্ড, এইটাকে ক্যাচ করতে ট্রাই করবে। কিন্তু অলওয়েজ সিনক্রোনাস স্পিডটা এই রোটরের স্পিডের চাইতে বেশি থাকবে। তার মানে রোটর চাইলেও আমার সিনক্রোনাস স্পিডকে ক্যাচ করতে পারবে না। কথার কথা, যদি সিনক্রোনাস স্পিড হয় 1000 আরপিএম, রোটরটা জিরো থেকে এই 1000কে ক্যাচ করতে চাইবে, কিন্তু 1000-এর কাছাকাছি, হয়তো বা 980 অথবা 950, এইখানে এসে আমাদের হচ্ছে ফিক্স থাকবে। এই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে সিনক্রোনাস স্পিড সবসময় থাকবে বেশি, আর রোটরের স্পিড থাকবে সিনক্রোনাস স্পিড থেকে কম। আর এই রোটরটা অলওয়েজ চাইবে যে এই স্পিডটাকে ক্যাচ করার। এই যে দুইজনের ভিতরে যে স্পিডের একটা ডিফারেন্স থাকতেছে, আহ, যেটাকে আমরা স্পিড গ্যাপ বলতেছি, এইটার থেকেই মূলত আমরা একটা কনসেপ্ট পাবো যেটাকে আমরা বলতেছি স্লিপ। তাহলে এই পুরো জিনিসটা থেকে আমরা যেই কয়েকটা কনসেপ্ট আমাদের মূলত সামনের দিকে আগায় নিয়ে যাব, তার প্রথম কনসেপ্টটা হচ্ছে ওই যে প্রথমে যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের কথা বললাম, যেখান থেকে সিনক্রোনাস স্পিড কনসেপ্টটা পাইলাম, সেটা যে 120 F/P, এটা আমাকে আগায় নিয়ে যাব। এবং আমরা আরেকটা কি শিখলাম, যে আমাদের রোটরের যে স্পিড, যেটাকে আমরা এম বলতে পারি, অথবা এটাকে মোটর স্পিডও বলা হয়ে থাকে কিছু কিছু জায়গায়, এই ভ্যালুটা সব সময় সিনক্রোনাস স্পিড থেকে কিছুটা কম হয়। এবং এদের ভেতরে যে স্পিডের গ্যাপ আছে, সেইখান থেকে যে কনসেপ্টটা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি স্লিপ। সেই স্লিপটা কি, স্লিপ হচ্ছে NS - NM / NS। তাহলে এই ডিফারেন্সটাকে আমরা বলতেছি স্লিপ। তাহলে শুরুর এই কনসেপ্টটুকু আমাকে মোটামুটি আগায় নিয়ে যাইতে হবে। আর এই যে বললাম যে এখানে কন্ডাক্টরের উপরে একটা কি তৈরি হবে, এখানে কারেন্ট চলার ফলে একটা ফিল্ড তৈরি হচ্ছে, যে ফিল্ড এই কন্ডাক্টরের উপরে একটা ফোর্স ক্রিয়েট করতেছে, যেটা কন্ডাক্টরকে ঘুরাই দিচ্ছে বা রোটরকে ঘুরাই দিচ্ছে। এই যেইটা তৈরি হওয়ার পরে কোনো জিনিস ঘুরে, সেটাকে আমরা বলে থাকি ইয়ের ভাষায় টর্ক। মানে কোনো একটা রোটরের উপর বলি বা যে কোনো কন্ডাক্টরের উপরে বলি বা যে কোনো কিছুর উপরে টর্ক যদি প্রযুক্ত হয়,
তাহলে সেই জিনিসটা ঘোরার তৈরি হয়। যেমন সহজ কথা ধরেন, আমরা ছোটবেলায় শিখছিলাম যে কোনো একটা বস্তু যদি এরকম থাকে, এর উপরে আমি ফোর্স দিলে বস্তু একটা ত্বরণ প্রাপ্ত হয়। মানে আমি এফ প্রয়োগ করলে ও এ প্রাপ্ত হচ্ছে, ত্বরণ প্রাপ্ত হচ্ছে, ও তখন এই দিকে চলতে শুরু করে। আর যে কোনো বস্তু এর উপরে আমি যদি একটা টর্ক অ্যাপ্লাই করি, তাহলে সেই বস্তুটা ঘুরতে শুরু করবে অথবা কৌণিক ত্বরণ প্রাপ্ত হবে। তার মানে রৈখিক গতির ক্ষেত্রে ফোর্স যে ভূমিকাটা রাখতেছে, কৌণিক গতির ক্ষেত্রে টর্ক সেই ভূমিকাটা রাখতেছে। আর মেশিনের ক্ষেত্রে টর্কের কনসেপ্টটা আমাদের বোঝাটা খুবই জরুরি। আচ্ছা, টর্ক বুঝতে গেলে আরেকটা জিনিস আমাদের অ্যাকচুয়ালি জানা লাগবে, যেটা জানাটা খুব জরুরি, সেটা হচ্ছে আমরা যেটাকে কৌণিক বেগ অথবা অ্যাঙ্গুলার ভেলোসিটি, কিছু কিছু ক্ষেত্রে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হিসাবেও চিনি, সেটা হচ্ছে ওমেগা। এই ফ্রিকোয়েন্সি আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ভিতরে কিছুটা ডিফারেন্স আছে। তবে এই অ্যাঙ্গুলার যেই ফ্রিকোয়েন্সিটা আছে, এইটা এটাকে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটিও বলতেছি। যখন আমরা ভেলোসিটি হিসাবে ডিনোট করব, তখন এটাকে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি হিসাবেই করতেছি। নর্মালি রৈখিক বেগ যেটাকে আমরা বলি ভি দ্বারা প্রকাশ করে, আর কৌণিক বেগ সেটাকে মূলত ওমেগা দ্বারা প্রকাশ করে। এবার এন দ্বারা আমি কিন্তু স্পিড বলতেছি। যেমন এনএস মানে কি, সিনক্রোনাস স্পিড। আবার ওমেগা যেটা, এটাকেও কিন্তু আমরা ভেলোসিটি বলতেছি, অ্যাঙ্গুলার ভেলোসিটি। মানে দুইজনের ভিতরে কিন্তু একটা রিলেশন আছে, এটা আমাদের বুঝতে হবে, কারণ টর্ক বুঝতে গেলে এই কনসেপ্টটা জানাটা খুব জরুরি। এটা দেখেন বাংলায় আমি উচ্চারণ করতেছি কৌণিক, তার মানে যেটা অ্যাকচুয়ালি রাউন্ড আকারে অথবা রাউন্ডের বিষয় বা একটা কোণ আছে, সেই আকারে ঘুরতেছে। তাহলে সব থেকে সহজ একটা ধরেন আমরা ঘড়ির কাঁটার হিসাব করি, তাহলে জিনিসটা ভালো হবে। তো ধরেন কোনো একটা বস্তু এইখানে আছে, এইখান থেকে এই দিকে ঘুরতে 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 আবার এইখানে চলে আসলো। তাহলে এই একটা পথ অতিক্রম করলো কত মিটার, এই যে এখানে এরকম যাচ্ছে 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 যাচ্ছে, কত মিটার সেটা আমরা বের করে ফেলতে পারি। তো এইভাবে বের করাটা কঠিন, আমরা আর একটা সহজ কাজ করতে পারি। এখান থেকে একে যদি কেটে ফেলি, এ তো ধরেন সুতা, ধরে নিলাম একটা সুতা বা কোনো কিছু, তাহলে এখান থেকে যদি কেটে ফেলি, কেটে যদি এরকম সোজা করে দিই, তাহলে এই জিনিসটা এরকম লম্বা হয়ে গেল। আচ্ছা, কেউ বলতে পারবেন যে এটা যেই বৃত্ত, সেই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই দৈর্ঘ্যটুকু কতটুকু হবে? 2 পাই আর। 2 পাই, যেটাকে আমরা পরিধি হিসাবে চিনি। তাহলে এবার একটু বুঝি, আমরা ওমেগা জিনিসটা বুঝে ফেলতে পারবো। মনে করেন এই যে যেই গোল জিনিসটা আছে, এটা যদি এক পাক দেয়, মানে আমরা বলতেছি এক চক্র পূর্ণ করলো, তাহলে টোটাল এক চক্র পূর্ণ করলে কতটুকু পথ অতিক্রম করলো? 2 পাই আর পর্যন্ত। 2 পাই পরিমাণ। তার মানে আমরা বুঝতেছি যে এক পাক মানে হচ্ছে 2 পাই। এবার এক পাক যে দিল, সেটাকে আমরা যদি অ্যাঙ্গেল হিসাবে প্রকাশ করি, এটা কত কোণ, তাহলে সেইটাকে আমরা কি মানে কি হিসাবে প্রকাশ করব? টোটাল এক চক্র পূর্ণ করলে সেটাকে আমরা অ্যাঙ্গেল হিসাবে কি বলি? রেডিয়ানে যদি প্রকাশ করি, তাহলে কত রেডিয়ান ঘুরলো এটা? 2 পাই 360 ডিগ্রি। 2 পাই পরিমাণ ঘুরলো। তাহলে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এক পাক মানে পথ হিসাবে হচ্ছে 2 পাই। আর এই এক পাকই যদি কোণ আকারে হয়, তাহলে সেটা অ্যাকচুয়ালি 2 পাই পরিমাণ আমাদের করলো। এবার এন, নর্মালি আমরা বলতেছি এন। এই এন কে আমরা মেশিনের যত ম্যাথ ট্যাথ করব, সব ম্যাথে এই এন কে প্রকাশ করা হবে আরপিএম এককে। এজন্য আমাদের দুইটা এককের ভিতরে আসলে রিলেশন জানাটা জরুরি। এই এককটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। আর এন, যত জায়গায় আমরা স্পিডের কনসেপ্ট শিখবো, সব জায়গায় দেখবো যে এন এর একক আছে কিসে? আরপিএম এ। তাহলে আরপিএম এর সাথে এই এককের কি সম্পর্ক সেটা আমাদের জানতে হবে। আরপিএম মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট, প্রত্যেক মিনিটে কয় চক্কর দিচ্ছে সেটা।
তাহলে আমি এখানে এক চক্র দিচ্ছি কতটুকু কোণে সেটা বের করে ফেললাম, যে এক পাক যদি সে চক্র পূর্ণ করে তাহলে 2 পাই পরিমাণ কোণ উৎপন্ন করতেছে, রেডিয়ান হিসাবে আমরা বলতেছি। এই যে রেডিয়ান পার সেকেন্ডই তো আসতেছে, তাহলে এটা পার সেকেন্ড, মানে কি আমাকে সেকেন্ডের একটা বিষয় আসতে হবে। কিন্তু আরপিএম কথাটার ভিতরে কি আছে, মিনিট আছে না? তাহলে আমি যদি সেকেন্ডে কোনোভাবে নিয়ে চলে আসতে পারি তবেই তো ওমেগার কনসেপ্টটা বুঝে ফেলবো। এবার আসি, তাহলে এক চক্র দিচ্ছে 2 পাই কোণ, আমার লাগবে হচ্ছে প্রতি সেকেন্ডে কত রেডিয়ান কোণ ঘুরতেছে সেটা, এক সেকেন্ডে কয় রেডিয়ান ঘুরলো সেইটা। তাহলে এক মিনিটে, আচ্ছা, 1 মিনিট, আমরা এক এক পাক ঘুরতেছে 2 পাই, রেভলিউশন পার মিনিট, প্রতি মিনিটে কয় পাক দিচ্ছে। দাঁড়ান আমি একটা সংখ্যা দিয়ে করি তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। 100 আরপিএম, তাহলে প্রতি মিনিটে 100 পাক, তাহলে এক, অথবা আমরা বলতে পারি 60 সেকেন্ডে 100 পাক, 1 সেকেন্ডে 100 মিনিট। এক পাক মানে একটা পাক, ওকে, হুম, হয়েছে। তাহলে 1 মিনিটে ঘুরতেছে কত রেভলিউশন পার মিনিট, মানে এন, তাহলে এন পাক। 1 মিনিট মানে কি 60 সেকেন্ড না? 60 সেকেন্ডে ঘুরতেছে তাহলে কত, n/60 পাক। তাহলে 1 সেকেন্ডে ঘুরবে কতটুকু? বেশ, 60 সেকেন্ডে তো সরি এন হবে সরি, শুধু। ষাট ষাট সেকেন্ডে এন সেকেন্ড হবে। মানে তো 60 সেকেন্ড, তো এটা 1 মিনিটও যা কথা, এক 60 মিনিটও মিনিট তাই 30 কথা। সেকেন্ডে এটা সরি, ষাট ষাট দেওয়া। সেকেন্ডও তাই কথা। তাহলে এইটা হয়ে যাচ্ছে n/60। তাহলে এবার ভালো করে বুঝেন, আমার দরকার হচ্ছে 1 সেকেন্ডে কত রেডিয়ান ঘুরে। আমি কি বের করলাম, 1 সেকেন্ডে কত পাক ঘোরে। আবার বলি, 1 সেকেন্ডে কত রেডিয়ান ঘোরে সেটা লাগবে, কিন্তু আমরা বের করে ফেলছি কত, 1 সেকেন্ডে কত পাক ঘোরে। কিন্তু এর আগে আমরা সুন্দর করে লিখে রাখছিলাম না, যে এক পাক ঘোরা মানে কত রেডিয়ান ঘোরা, 2 পাই রেডিয়ান ঘোরা। তাহলে কি আমি বলতে পারি না যে n/60 পাক ঘুরলে কত রেডিয়ান হয়, n/60 × 2 পাই রেডিয়ান হয়। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে এই দুইটাকে যদি একত্র করে ফেলি তাহলে আমরা কি লিখতে পারি, যে 1 সেকেন্ডে 2 পাই n/60 রেডিয়ান ঘোরে। বলেন এটুকু বুঝতে পারছেন কিনা? এটা কি ক্লিয়ার? না বুঝলে আমি আরেকবার বলবো। হ্যাঁ, আমি বুঝছি। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতেছি, 1 সেকেন্ডে এত রেডিয়ান ঘোরে। আর আমি কি বলতেছি, ওমেগার একক কি, রেডিয়ান পার সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে যত রেডিয়ান ঘোরে সেটাকেই আমরা ওমেগা আকারে প্রকাশ করি। তাহলে আমরা এই যে ওমেগা সমান লিখতে পারি
2πn/60। অ্যাকচুয়ালি ওমেগার আসল সূত্র হচ্ছে 2πn/t, কিন্তু এন কে যদি আমরা আরপিএম এ প্রকাশ করি, তাহলে এই টিটাই কত, 60 সেকেন্ড। আরপিএম মানে তো রেভলিউশন পার মিনিট, তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড। আর যেহেতু আমরা মেশিনের, আমরা তো আর ফিজিক্স পড়তেছি না, মানে ওই 9-10 বা ইন্টারমিডিয়েটের ফিজিক্সের কনসেপ্টে যাচ্ছে না, ওইখানে কিন্তু র্যান্ডম প্রশ্ন আসতে পারে যে 3 সেকেন্ডে এত পাক ঘুরলো, 5 সেকেন্ডে এত পাক ঘুরলো। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আরপিএম লেখাই থাকবে ডিরেক্ট। আচ্ছা, যদি আরপিএম লেখা নাও থাকে, ধরেন আমি বলে দিলাম কোনো প্রশ্নে হয়তো বলে দিল 3 সেকেন্ডে 100 পাক ঘুরলো, অথবা 3 সেকেন্ডে 90 পাক ঘুরলো, তাহলে আমরা এইটা ইউজ করব। এই এন বলতে 90 পাক, 90 পাক ঘুরছে কত সেকেন্ডে, 3 সেকেন্ডে, তাহলে নিচে 3 লিখে দেব। 30 সেকেন্ডে 30 লিখে দেব। বাট আমরা এই সূত্রটা মনে রাখলে আমাদের মেশিনের জন্য এনাফ, যে ওমেগা সমান 2πn/60। তবে মনে রাখতে হবে এই সূত্রটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন এই এন এর এককটা কিসে থাকবে, আরপিএম এ থাকবে। আরপিএম কোন স্ট্যান্ডার্ড একক না, মানে এসআই একক যেটা আমরা হিসাব করি সেটা আরপিএম না। তাহলে আমরা যত ম্যাথ করব, সব ম্যাথে আমাকে কি ইউজ করতে হবে, ওমেগা ইউজ করতে হবে। কথা কি বুঝতে পারতেছেন? বাট আমাদের বইগুলা বা আমরা যেসব জায়গা থেকে শিখি, সেসব জায়গায় এই মাঝখানের এই পুরো জিনিসটাকে গায়েব করে দেওয়া হয়। কিভাবে? আমাদেরকে ডিরেক্ট সূত্র শেখানো হয় যে আমরা এনই থাকবে, ওমেগা টোমেগা সব বাদ, এনই থাকবে, কিন্তু হুদাই এই 2π/60 এই কনসেপ্টটা সূত্রে চলে আসবে। কথা কি বুঝতে পারতেছেন? মানে টর্ক বের করার ক্ষেত্রে এই 2π/60 টিক্সটি এগুলো একবারে আমরা মুখস্থ করে নেব। ইভেন এইসবও থাকে না, ক্যালকুলেটর করে আরো কমায় নিয়ে আসে 9.55 সামথিং এরকম কিছু একটা ইউজ করে। এর সাথে হয়তো আরো অনেক কিছু দিয়ে 9.55 আনে। এইটার সাথে মনে হয় আরো কিছু গুণ টুন করে, যাই হোক, আমি ওইদিকে আর যাচ্ছি না। তবে আমি নিজেও 9.55 সূত্র কখনো ইউজ করি না, আপনাদেরও আমি শেখাবো না। তবে আপনারা যদি নিজের থেকে ওইটা আপনার মনে হয় যে ইউজ করতে সুবিধা, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি একটাই সূত্র শেখাবো, ওই একটা সূত্র দিয়েই ম্যাথ শেষ। সেটা হচ্ছে টর্ককে আমরা টাও, অথবা আমাদের এইসব ইয়ের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা টি ইউজ করব। ছোট ছোট ক্লাসে টাও ইউজ করা হয়, এখানে এসে আমাদের টি ইউজ করলেও কোনো সমস্যা নাই। এই টি সমান একটা সূত্রে শিখবো, সেটা হচ্ছে পাওয়ার /ওমেগা। ডিসি মোটর, ইন্ডাকশন মোটর, মানে যেই মোটরই হোক না কেন, টর্ক মানে হচ্ছে পাওয়ার/ওমেগা। এই পাওয়ার কোন পাওয়ার সেটা আমরা ম্যাথ করার ক্ষেত্রে শিখবো। আপাতত এই সূত্রটা মনে রাখবো, 9.55 বা এই টাইপের কোনো সূত্র দরকার নাই। একটাই সূত্র, টর্ক সমান হচ্ছে পাওয়ার/ওমেগা। এটা কি ক্লিয়ার? অন্য কোনো কিছু লাগবে না। তার মানে আমরা টর্কের জি একটা ভাই, সূত্রই শিখবো, ক্লিয়ার সে ভাই। যেই মোটরই হোক না কেন, একটা সূত্র। তাহলে এটাকে আমরা আর একটু সুন্দর করে লিখতে পারি যে টর্ক সমান পি, আর ওমেগা মানেই কি শিখলাম, 2πn/60। এই শেষ। তবে এইটা মনে রাখতে হবে যে আমাদের এন এর একক কি, খুব খেয়াল রাখতে হবে। যদি এন এর একক নর্মালি হয় না, মানে নর্মালি দেওয়া থাকে না, বাট ধরেন কোনো প্রশ্নে বুদ্ধি করে দিল, যদি এন এর একক আরপিএস এ থাকে, আরপিএস মানে রেভলিউশন পার সেকেন্ড, তাহলে এই 60টা বাদ যাবে, অথবা আরপিএম এ কনভার্ট করে এটা করতে হবে। এজন্য আমি একটা সূত্র শেখাচ্ছি যাতে কনফিউশন না থাকে। আমরা টর্কের এই সূত্রটাই শিখবো। শুধু মনে রাখবো যে এখানে এন যেটা আছে এটার একক হবে আরপিএম। ধরেন প্রশ্নে দেওয়া আছে যে এন হচ্ছে 1000 আরপিএম, তাহলে আমরা পাওয়ার দিব /2π, 1000/60। শেষ, ঝামেলা শেষ, টর্ক বের হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে এই পাওয়ারটা আসলে কোন পাওয়ার, আপাতত জানার দরকার নাই। আমি আস্তে আস্তে যখন ম্যাথ আগাবো, তখন এই পাওয়ার সম্বন্ধেও ডিটেলস আলোচনা করব, যে কোন টর্কের নামের উপরে ভিত্তি করে কোন পাওয়ার ইউজ করতে হবে।
কারণ আপনি যখন একটা ফরম্যাট শিখে ফেলবেন তখন পরবর্তীতে পাওয়ার নিয়ে খুব একটা ঝামেলা হবে না। এখন আপনি যখন ফিক্সড, মানে এক কথায় এক একটা মেশিনের জন্য, ডিসি মেশিনের দেখবেন সূত্র একরকম, থেরেজাতে এসে ইন্ডাকশন মোটরে দেখবেন সূত্র আর এক রকম, তখন কিন্তু ঝামেলা, অনেক সূত্র মুখস্থ করা লাগবে। কিন্তু আপনি যখন রিলেট করে করে পড়বেন, যেমন দেখেন এই একটা সূত্র আমি যখন ডিসি পড়াবো তখনও এইটাই পড়াবো, নতুন ওই সূত্র আর দেখাবো না, কিন্তু বইতে কিন্তু আলাদা সূত্র, অথচ ওরা আলাদা না। তার মানে কমন জিনিস, অথচ বইয়ের রিপ্রেজেন্টের কারণে আমার কাছে মনে হচ্ছে অতিরিক্ত সূত্র। আমাকে মুখস্থ রাখার সময় এটা মনে রাখতে হচ্ছে যে ডিসি ম্যাথ হলে এই সূত্র, ইন্ডাকশন মোটর হলে এই সূত্র, অথচ একই সূত্র। তাহলে আমরা এতটুকু শিখলাম। শুরু থেকে কি কি দেখলাম আমি আরেকবার একটা ওভারভিউ করি। প্রথম কয়েকটা ক্লাস শুধু এইগুলাই চলবে, তারপর ম্যাথে যাব আমরা। টর্কের সূত্রটা আমরা এটা দেখলাম। শুরুতে খুব সিম্পল দুইটা জিনিস শিখছি, একটা হচ্ছে সিনক্রোনাস স্পিড 120 F/P। এটা মনে করেন আমাদের এসি মানে এসি মেশিনে আমরা সব জায়গায় এটা কাজে লাগবে। আর একটা শিখলাম স্লিপ, যেটা শুধুমাত্র আমরা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রেই দেখব। তার কারণ সিনক্রোনাস মোটরের নাম শুনেই বোঝা যাচ্ছে যে ওইটা সিনক্রোনাস মোটর, ওইটা সিঙ্ক আকারেই চলতে থাকে, ফলে ওইখানে আর কোনো স্লিপের কনসেপ্ট নাই। ইন্ডাকশন মোটরে কেবলমাত্র স্লিপের কনসেপ্ট আছে। এবার একটু খেয়াল করেন, শুরুতে আমাদের রোটরটা ঘোরে না, একদম শুরুতে পাওয়ার কেবল দিচ্ছে এরকম অবস্থা। তাহলে শুরুতে আমাদের মোটরের বা রোটরের স্পিড 0। তাহলে এটা যদি 0 থাকে, স্লিপ সমান কত দেখেন, NS/NS। তার মানে সেই সময় স্লিপের মান সবচেয়ে বেশি। আস্তে আস্তে এই ভ্যালুটা বাড়তে থাকে। আচ্ছা, এটা একটা বিয়োগ জিনিস। তাহলে এই ভ্যালু যদি আস্তে আস্তে বাড়তে থাকে, এই বিয়োগ ফলের মান বাড়বে নাকি কমবে? কমবে। বিয়োগ ফলের মান কমবে। আচ্ছা, বিয়োগ ফলের মান কমা মানে কি, এই স্লিপের মান কমা নাকি বাড়া? স্লিপের মান স্যার কমে না, ওয়ান থেকে কমা। কমবে না আস্তে আস্তে, হ্যাঁ, সর্বোচ্চ তার ওয়ান মানে থেকে। হচ্ছে স্লিপ শুরুতে থাকে ম্যাক্সিমাম, মানে কত, 1। দেন আস্তে আস্তে স্লিপটা কি হইতে থাকে, কমতে থাকে কমতে থাকে। যখন একদম মেশিন ফুল স্পিডে চলতেছে, মানে অনেক বেগে চলতেছে, অর্থাৎ মোটরের স্পিড যতটা সম্ভব, বলছিলাম যতই হোক না কেন এর সমান হবে না, তার মানে এর ভ্যালু কিন্তু 0 হবে না, কখনোই 0 হবে না, কিন্তু কাছাকাছি হইতে পারে। তার মানে আমরা বুঝতেছি স্লিপের মান ওই সময় একদম কম। এবং এটা জাস্ট আমাদের পার্সোনাল নলেজের জন্য জেনে রাখতে পারি যে আমাদের ইন্ডাকশন মোটরটা লো স্লিপ রিজিয়নে চলে। হাই স্লিপ রিজিয়নে কিন্তু ইন্ডাকশন মোটরকে আমরা কন্টিনিউয়াস আকারে রান করাইতে পারবো না, এটা খুবই শর্ট একটা টাইম। এই যে মোটরের যে স্পিড, এটা 0 থেকে ফুল হবে, এটা খুব শর্ট একটা টাইমের ভিতরে হবে। এই কারণে কিন্তু এতে অনেক অ্যারেঞ্জমেন্ট করা হয়, যাতে আমাদের মোটর পুড়ে টুরে না যায়। ওই যে স্টার্টিং স্টার্টিং আরো অনেক কিছু আছে, এগুলো আসলে আমাদের এক্সামের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। তবে আপনার হচ্ছে স্ট্যান্ডার্ডটা, তারপর ডবল ভাইবার জন্য স্ট্যান্ডার্ড। হচ্ছে, হ্যাঁ ভাইবার জন্য এগুলো একটু জেনে রাখা ভালো। আপনারা বইতে সুন্দরভাবে দেওয়া আছে। যদি কোনো কিছু ইয়ে থাকে আমি পরে টুকটাক আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, তাহলে আমাদের এখানে স্লিপের সূত্রটা লাগলো, সিনক্রোনাস স্পিডের জিনিসটা লাগলো, টর্কটা আমাদের হচ্ছে মোটামুটি লাগবে। বিশেষ করে মোটরের ক্ষেত্রে টর্কটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আচ্ছা এটা খুব আসে। ভাই, একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ বেশ, বলেন। স্লিপের মান তো সর্বোচ্চ ওয়ান, এটা ভাইয়া ওয়ানটা কোন সময় হয়? একদম শুরুতে বললাম, যখন আমি পাওয়ার কেবল ওই সময় দিচ্ছি। তো ওই সময় তো ভাইয়া এটাও এনস্টক অফ না, কারণ তো ভাইয়া শুরু বন্ধ অবস্থা কেন, দুইটাই আমি তো। সুইচ দেওয়ার সাথে সাথে তো আমার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, কি বললাম যে এখানে যখনই আমি পাওয়ার দিলাম এখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড শুরু হয়ে গেল। এই জি। কথাটা তো আমি থেমে থেমে আলোচনা করতেছি, বাট এটা তো খুবই মানে কয়েক সেকেন্ডের ভিতরে এই ঘটনাটা ঘটে যায়। বাট আমি আলোচনা তো করতেছি ধীরে ধীরে। সুইচ দিলাম, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে গেল, যেটা রোটেটিং। কি স্পিডে ঘুরতেছে সেই ফিল্ডটা? সেই ফিল্ড ঘুরতেছে NS স্পিডে। ফিল্ড ঘুরতেছে, কার ভিতর দিয়ে ঘুরতেছে? এই যে কন্ডাক্টর আছে এর ভিতর দিয়ে ঘুরতেছে। কাট হলো, কাট হয়ে কি হলো, এখানে একটা EMF জেনারেট হলো। রোটর স্পিড, যখন রোটর স্পিড রোটরের কন্ডাক্টর বারগুলা কি করা আছে, শর্ট করা আছে, ফলে আমার এখানে কারেন্ট চলতেছে। কারেন্ট চলার ফলে কি হলো, এখানে আর একটা ফিল্ড তৈরি হচ্ছে।
সে কি করতেছে, কন্ডাক্টরে ফোর্স ক্রিয়েট করতেছে বা টর্ক অ্যাপ্লাই করতেছে, রোটরটা ঘুরতেছে। কথা কি বুঝতেছেন? এগুলো কিন্তু তবে পরপর তার প্রসেস। মানে ভাই খুব মিলি সেকেন্ডের মধ্যে ওয়ান থাকে স্লিপটা। মিলি বলতে বইগুলো পড়লে আরো ভালো। এক্স্যাক্টলি আমার এখন আসলে সেকেন্ডের কনসেপ্ট গুলো খেয়াল নাই, আন্দাজে বলাটাও এগুলা মানে ঠিক না। তবে যাই হোক, মোটামুটি অনেক কম সময় লাগে। কারণ আমরা নর্মালিও যদি একটা মোটর হিসাব করি যে সুইচ চাপলাম মোটর চলতেছে, ইন্ডাকশন মোটর কিন্তু আমাদের বাড়িতেও আছে। আমরা যে মাথার উপরে ফ্যান চালাই এটা কিন্তু সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। তারপরে হচ্ছে বিভিন্ন পানি কলকারখানাতেও তোলার মূলত থ্রি পাম্প ফেজ টাম গুলো সব থাকে। জায়গাতে ইন্ডাকশন মোটর ইউজ করা হয়। তো এগুলা কিন্তু আমরা নিজেরাও দেখতে পাই যে খুব বেশি টাইম কিন্তু লাগে না, কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু ফুল স্পিডে হয়। এই সিঙ্গেল ফেজের ভিতরে ঝামেলা হয় কি, থ্রি ফেজে যেমন বলতেছি যে তিনটা ফেজ, ফলে ওর যে ম্যাগনেটিক ফিল্ডের নেচার বাই ডিফল্ট রোটেটিং, ওকে আমার আর করা লাগে না। কিন্তু সিঙ্গেল ফেজের ক্ষেত্রে সিঙ্গেল ফেজ আসলে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে পারে না, তখন ওর কোনো ইনিশিয়ালি টর্ক থাকে না। এইটা তৈরি করার জন্যই মূলত আমাদের যে বাসাবাড়ির ফ্যান আছে ওইখানে এক্সট্রা একটা ক্যাপাসিটর ইউজ করা হয়। দেখবেন যে প্রত্যেকের ফ্যানে একটা ক্যাপাসিটর থাকে না? এই জি ভাইয়া, ক্যাপাসিটরটা ইউজ 25 করা হয় ওই মাইক্রোফ্যারাড কারণে, 26 মাইক্রোফ্যারাড কারণ এরকম হচ্ছে একটা। সিঙ্গেল ফেজের যে ম্যাগনেটিক ফিল্ড এর আসলে টর্ক থাকে না, এ ঘুরতে পারে না, কিন্তু থ্রি ফেজ ঘুরতে পারে। এই কারণে থ্রি ফেজ মোটরের জন্য এক্সট্রা আমার ক্যাপাসিটর লাগে না রান করার জন্য, কিন্তু সিঙ্গেল ফেজে লাগে। যাই হোক, তাহলে এই হচ্ছে বিষয় যে শুরুতে আমার সিনক্রোনাস স্পিড পাচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের, কিন্তু রোটরের স্পিড কিন্তু শুরুতে জিরো। দেন ওইটা আস্তে আস্তে বাড়তেছে। বাট এই আস্তে আস্তে এমন না যে 4-5 মিনিট ধরে, কয়েক সেকেন্ডের ভিতরে এটা এর কাছাকাছি চলে আসতেছে। এ চাচ্ছে একে ক্যাচ করতে, বাট দুইজনের ভিতরে একটা স্পিডের গ্যাপ থেকে যায়। সেখান থেকেই মূলত স্লিপের যে কনসেপ্টটা আছে সেটা। আচ্ছা ভাইয়া, আমাদের বইগুলোতে পড়ানো হয় যে ক্যাপাসিটর গুলো দেওয়া হয় যে দুটার মধ্যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে স্টার্টিং টর্ক হ্যাঁ, ক্রিয়েট ওই করার জন্য। ওইটা তাহলে ভাই আমরা যদি বাসা বাড়ি দেখতে যাবে ক্যাপাসিটরের মানের বেরির জন্য ফ্যানের স্পিড বেরি করে গেল, যেমন 3.5 দিলে স্পিড একটু বাড়ে, 2.5 দিলে কম থাকে। এগুলো আসলে আরো অনেক বিষয় আশয় আছে ওইখানে। ক্যাপাসিটর রানের যে কনসেপ্ট টনসেপ্ট আছে, আহ, ওই ইতে চলে যাইতে হবে, আমাদের ডিজাইনে চলে যাইতে হবে। ওইটা আসলে এরকম ডিরেক্ট বলাও ঝামেলা। আমাদের একটু মেকানিজম দেখলে টেকলে তখন বোঝা যাবে যে কেন এরকম বেশি হচ্ছে, কারণ স্পিডের ভাই ওইখানে এখানে বিষয় একটা আছে। বিষয় হচ্ছে, মানে আমাদের বইতে তো লেখা আছে যে মানে ক্যাপাসিটরটা ইউজ করা হচ্ছে জাস্ট স্টার্টিং টর্কটা হ্যাঁ, ক্রিয়েট করার জন্য। এটার রানিং এ তো দুই দুই রকম আছে ক্যাপাসিটর, যেটা আমরা বলতেছি এটা দুই রকম আছে। ক্যাপাসিটর রান একটা আছে, আর আর একটা হচ্ছে ক্যাপাসিটর স্টার্ট মনে, এর একটু পার্থক্য আছে, এটা একটু ভাই দেখতে হবে। ফ্যান হ্যাঁ, কিন্তু আমি দেখছি ক্যাপাসিটর নষ্ট হয়ে গেলে ফ্যান কিন্তু একটু স্লো আপনি ঘুরে আর হাত, কি। ওই হাত দিয়ে করলে ওইটা হবে। আপনি ক্যাপাসিটর বাদ দিয়ে শুরুটা যদি হাত দিয়েও ঘোরায় দেন অনেক সময় এটা ঘুরবে। হ্যাঁ, ক্যাপাসিটর যদি একটু পরবর্তীতে দুর্বল হয়ে যায় তাহলে আমাদের স্লো ঘোরে। আচ্ছা, সিঙ্গেল ফেজ আমরা তারপরে আলাদা একটা ইতে আলোচনা করা ট্রাই করব পরে। আগে আপাতত আমাদের এখন যেহেতু ক্লাস একটু বড় হবে কারণ আমরা সার্কিটের দিকে যাব। আচ্ছা, ইন্ডাকশন মোটর এর যে কনসেপ্ট, এই কনসেপ্টটা অনেকটা আমাদের ট্রান্সফরমার, এই জন্য আমি মূলত ট্রান্সফরমারের পরে ইন্ডাকশন মোটর শুরু করি। কারণ ট্রান্সফরমার এবং ইন্ডাকশন মোটরের সার্কিট সেম। ইন্ডাকশন মোটরকে নর্মালি আসলে রোটেটিং ট্রান্সফরমারও বলা হয়। তাহলে এইখানে আমাদের ট্রান্সফরমারে যেরকম দুইটা সাইড দেখছিলাম, একটা ছিল আমাদের প্রাইমারি সাইড, সেকেন্ডারি সাইড। ইন্ডাকশন মোটর যে কনসেপ্টটা, এখানেও আমাদের একটা প্রাইমারি সাইড আছে, সেকেন্ডারি সাইড আছে। এবং খেয়াল করে দেখেন যে এটার নাম ইন্ডাকশন কেন বলতেছি, ওই যে এখানে যে আমাদের একটা ভোল্টেজ ইনডিউসড হচ্ছে দেন রোটর ঘুরতেছে, এদের ভিতরে কোনো কানেকশন কিন্তু নাই। তো এইখানে স্টেটরটা আমাদের প্রাইমারি সাইড হিসেবে কাজ করতেছে, আর রোটর যেটা আছে এটা হচ্ছে সেকেন্ডারি সাইড হিসেবে কাজ করতেছে। অর্থাৎ আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি স্টেটরে, সেইটার আবেশে অথবা ওইটার ইন্ডাকশনে আমরা রোটরটা ঘুরতেছে, এবং সেই হিসাবে আমরা কিন্তু একটা মোটরের কার্যকলাপ পাচ্ছি। ফলে স্টেটরটা আমাদেরকে কিসের মতো, কার সাথে তুলনা করতে পারি আমরা, ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের সাথে তুলনা করতে পারি। আর রোটরকে আমরা তুলনা করতে পারি ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের সাথে। পার্থক্য কি?
ট্রান্সফরমারে কোনো রোটেটিং পার্ট ছিল না, কিন্তু ইন্ডাকশন মোটর রোটেটিং পার্ট আছে। এখানেই মূলত আমাদের কিছু ঝামেলা এবং দুইটার ভিতরে কিছু পার্থক্য আমরা দেখতে পাবো। দেখেন, তাহলে আমরা ওই একদম জাস্ট সার্কিটটা আসি, ট্রান্সফরমার মডেল বলে এটাকে আমরা। স্টেটর সাইডে আমরা কি বলতেছি? স্বাভাবিক কথা, যেহেতু আমরা স্টেটরে পাওয়ার সাপ্লাই দিচ্ছি, এগুলো তো বিভিন্ন আপনার হচ্ছে, আচ্ছা দাঁড়ান মেটেরিয়ালটার নামটা ভুলে গেলাম, ফেরোম্যাগনেট, কাস্ট ডায়াম্যাগনেট। আয়রন বা এই টাইপের জিনিস দিয়ে করা থাকে। তাহলে ওইখানে আমাদের কিছু কি কপার লস হয়। তাহলে কপার লসকে প্রকাশ করতে কি দেখেন, এই জিনিসগুলো কিন্তু সার্কিটটা টোটালি আমাদের মানে আলোচনার জন্য, বাস্তবে যে ওর ভিতরে এরকম সার্কিট বানানো আছে বিষয়টা কিন্তু এরকম না। ট্রান্সফরমারে যে সার্কিটটা আমরা দেখছি, ট্রান্সফরমারের ভেতরে এরকম সার্কিট বানানো থাকে বিষয়টা কিন্তু এরকম না। আমরা একটা সমতুল্য সার্কিট বানাচ্ছি। কেন বানাচ্ছি? কারণ আমাদের জন্য সার্কিট অ্যানালাইসিস করাটা সহজ। তো ট্রান্সফরমারের ভিতরে যেমন কোনো সার্কিট নাই, একইভাবে মানে এক্স্যাক্টলি ওরকম সার্কিট নেই, একইভাবে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রেও নাই, বাট আমরা ওইটাকে একটা সার্কিটের সাথে তুলনা করতেছি যে এইরকম এইরকম আমাদের ডিজাইনটা এরকম আছে। তাহলে সেম ভাবে স্টেটর সাইডে আমি পাওয়ার সাপ্লাই দিলাম, ধরতেছি এটা সেই সাপ্লাই। তাহলে এখানে কিছু কপার লস হয়, যেইটাকে আমরা প্রকাশ করতেছি এই রেজিস্ট্যান্স দ্বারা, যেটার নাম দিলাম R1। এবং ওইখানে কি ওই যে বলতেছি ফিল্ড তৈরি হচ্ছে, তো সেটার জন্য আমাদের একটা কি দেব, লিকেজ রিঅ্যাকটেন্সের জন্য একটা দিলাম রিঅ্যাকটেন্স। আর স্বাভাবিক কথা, কোনো জায়গায় আমাদের ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, ট্রান্সফরমারের ক্ষেত্রেও কিন্তু আমরা কি দেখছিলাম, এক্সাইটেশন একটা ব্রাঞ্চ দেখছিলাম। তাহলে এইখানেও সেই এক্সাইটেশন ব্রাঞ্চ থাকবে। এক্সাইটেশন ব্রাঞ্চ যেহেতু আছে, তাহলে সেখানে কিছু লস আছে। এ কি লস নির্দেশ করতেছে? এ হচ্ছে কোর লস নির্দেশ করতেছে। আর এটা হচ্ছে ওই যে যে মূলত ফিল্ড বা ফ্লাক্স তৈরি করতেছে সেই জিনিসটাকে মিন করতেছে। দুইজনের ভিতরে আমাদের একটা কি গ্যাপ আছে, যে আবেশিতর কথা বলতেছি। তাহলে সেটাকে আমরা এইভাবে ট্রান্সফরমারের মতো করে আলাদা করে দিচ্ছি। তাহলে এই সাইডটা হচ্ছে আমাদের স্টেটর সাইড, আর এই সাইডটা হচ্ছে আমাদের রোটর সাইড। তাহলে রোটরেও কিছু লস আছে। তাহলে রোটরের ক্ষেত্রে আমাদের লিকেজ রিঅ্যাকটেন্সের জন্য একটা রিঅ্যাকটেন্স নিলাম, আর রোটর সাইডে আমাদের রেজিস্ট্যান্স বা কপার লসের জন্য একটা ইয়ে নিলাম। এইখানে এসে আবার একটু ঝামেলা, সেটা হচ্ছে এক এক বই এক এক ভাবে ইউজ করে। এই ঝামেলা যাতে না হয় আমি আমার মতো করে ইউজ করতেছি, এবং আপনাদের বলে দিচ্ছি যে কোন বই কিভাবে ইউজ করে। সেটা হচ্ছে আমরা কি শিখছিলাম, প্রাইমারি সাইডে সবকিছু ওয়ান, R1, X1। সেকেন্ডারি সাইডের নাম কি ছিল? R2, X2। যখন রেফার করছিলাম, তখন R2 যখন রেফার হয়ে প্রাইমারিতে আসতো, নাম কি R2 প্রাইম হয়ে গেছিল না? জি মনে ভাইয়া। আছে? কিন্তু চ্যাপম্যানে কি করতেছে, চ্যাপম্যানে R2 কে যখন রেফার করতেছে, ওইটাকে আর R2 প্রাইম না, বরং R2 ইউজ করতেছে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু থেরেজাতে R2 বলতে রোটরের রেজিস্ট্যান্স বোঝাচ্ছে। তাহলে দেখেন দুইটা পার্থক্য হয়ে গেছে। চ্যাপম্যানে কি বললাম, R2 প্রাইমটাই হচ্ছে R2, মানে R2 প্রাইম বলে কিছু নাই চ্যাপম্যান বইতে। R2 প্রাইমটাকে R2 ইউজ করতেছে, অর্থাৎ অ্যাকর্ডিং টু চ্যাপম্যান R2টা হচ্ছে রোটরের রেফারকৃত রেজিস্ট্যান্স, মানে রোটরের রেজিস্ট্যান্সকে স্টেটরে রেফার করলে যা হয় সেটা হচ্ছে R2। কিন্তু থেরেজাতে R2 মানেই হচ্ছে রোটরেরটা,
তার মানে দুইজনের হিসাবে কিন্তু দুই রকম হয়ে গেছে। এই জন্য এই ঝামেলা যাতে না হয়, আমরা কিছুটা আমাদের মতো, কিছুটা চ্যাপম্যান ফলো করব। তবে আপনি ওই থেরেজা ফলো করলেও কোনো সমস্যা নেই, নামে কিছু যায় আসে না, কনসেপ্ট ঠিক থাকলেই চলতেছে। তাহলে এইটার নাম আপাতত আমি থেরেজার সাথে মিলালাম না, আমার মতো করে আমি আর আর নাম দিয়ে দিলাম, বা রোটরের রেজিস্ট্যান্স। সেম ভাবে এইটার নাম দিয়ে দিলাম এক্স আর। ঠিক আছে, মানে আমি যেভাবে মনে রাখলে সুবিধা হয় সেভাবে ইউজ করতেছি। আচ্ছা, এটাকে আমরা বড় হাতের আরো দিতে পারি, ইচ্ছা এটা নামে কোনো সমস্যা না। প্রবলেম হচ্ছে স্টেটর সাইডে আমি ইনপুট দিচ্ছি, আর রোটর সাইডে দেখেন রোটরে যে ফ্রিকোয়েন্সিটা পাচ্ছি, এটা রোটর ঘোরার জন্য পাচ্ছি। এবং দেখতেছি রোটরের স্পিড আর স্টেটরের যে ম্যাগনেটিক ফিল্ডের স্পিড, দুইটা স্পিড কিন্তু সেম না। আবার আমরা জানি ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে স্লিপের উপরে। মানে স্টেটর যে সাইড, এই সাইডের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এফ ই, যেটা আমরা সিস্টেম ফ্রিকোয়েন্সির নাম বলতেছি। প্রশ্নে যেটা থাকবে, যেমন আমাদের বেশিরভাগ ম্যাথে 50 হার্জ থাকে, এটার ধরে নাম দিলাম ভিপি, অথবা ভি 1, যেভাবে ইচ্ছা থাকতে পারো, এটা কোনো বিষয় না। তাহলে এটাকে বলতেছি এফ ই, সিস্টেম ফ্রিকোয়েন্সি, যেটা প্রশ্নে দেওয়া আছে। কিন্তু এই পাশে কিন্তু আবার এই ফ্রিকোয়েন্সিটা পাবে না। রোটর সাইডের ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করে কিসের উপরে? স্লিপের উপরে। ফলে এই সাইডের ফ্রিকোয়েন্সি যদি বলি এফ আর, তাহলে এইটা সমান দেওয়া দিতে হবে হচ্ছে এস ইন্টু এফ। আচ্ছা, ট্রান্সফরমারে কি এই সমস্যাটা ছিল? না, ছিল না, ফ্রিকোয়েন্সি সমান ছিল, ফ্রিকোয়েন্সির পাওয়ার দুই সমান ছিল। সাইডে প্রাইমারি সাইডের ফ্রিকোয়েন্সিও যা ছিল, সেকেন্ডারি সাইডের ফ্রিকোয়েন্সিও তা ছিল। কিন্তু এখানে দেখতেছি এই সাইডের ফ্রিকোয়েন্সি যা, এই সাইডের ফ্রিকোয়েন্সি তা না, চেঞ্জ। ফলে আমি এখন এই ভ্যালুগুলাকে রেফার করে এই পাশে আর আনতে পারবো না, কারণ দুইজনের ফ্রিকোয়েন্সি তো আলাদা। এখন দুইজনের ফ্রিকোয়েন্সি যদি আলাদা হয়, তাহলে কি আমি আর রেফার করে বলতে পারতেছি যে এদের রেফারকৃত ভ্যালু এরকম? তাহলে আমার কি করা লাগবে? এই পাশের সার্কিটটাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যেন আমাদের কাছে মনে হয় যে দুই সাইডের ফ্রিকোয়েন্সি মিলে গেছে বা ম্যাচ করে গেছে। কথা কি বুঝতে পারছেন? মানে এমন ভাবে সাজাইতে হবে যেন আমাদের কাছে মনে হয় যে দুইজনের ফ্রিকোয়েন্সি ম্যাচ করে গেছে। তাহলে সেটা আমরা একটা কাজ করি, রোটর সাইড নিয়ে আলোচনা করি। অর্থাৎ এই রোটর সাইডটাকে যদি আমরা একটু নিজেদের মতো করে সাজাই, কি হবে দেখেন। ধরলাম রোটর সাইডের একটা ভোল্টেজ আছে, এই সার্কিটটা বুঝে ফেললে কিন্তু ইন্ডাকশন মোটর মোটামুটি অর্ধেক শেষ। এই যে রোটর সাইডের ভোল্টেজ, এইটার ধরে নাম দিলাম ই আর, যেটাকে আমরা রোটর সাইডের ভোল্টেজ বলতেছি। এই রোটর সাইডের ভোল্টেজও ডিপেন্ড করে কার উপরে? স্লিপের উপরে। কারণ ই বলতে কি বুঝতেছি? ইএমএফ, ইনডিউসড ইএমএফ। রোটরের যে ইএমএফটা ইনডিউস হচ্ছে, এটা তো রোটরের স্পিডের উপর ডিপেন্ড করতেছে। আবার এই স্পিডটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? স্লিপের উপরে। এনএস এর সাথে স্লিপের হিসাব করে কিন্তু আমরা এই সাইডের সবকিছু পাচ্ছি। ফলে এই পাশের যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটাকে আমরা এইভাবে লিখতে পারি, এস ER0। ER0 বলতে আসলে অ্যাকচুয়ালি আমরা বুঝতেছি যে আমাদের এই ব্লক রোটর ইএমএফ। ব্লক রোটর মানে রোটর যদি আমরা স্থির করে রাখতাম বা আটকায় রাখতাম, ওই অবস্থায় যে ইএমএফটা হতো, সেই ইএমএফটা হচ্ছে ER0। দেন রোটর চলা শুরু করতেছে, স্লিপ কিন্তু চেঞ্জ হচ্ছে, ফলে আমাদের ইএমএফটাও চেঞ্জ হচ্ছে। কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, আমি একটু সহজে বলি, এটা হয়তো অনেকেই বুঝেন নাই। ইএমএফ কেন তৈরি হয় বলেন তো? সময় সাপেক্ষে ফ্লাক্সের পরিবর্তন, ডিভাইড বাই ডিটি। হ্যাঁ, এটা ঠিক আছে। আরো যদি আমরা ইতে বলি, ইএমএফ তৈরি হয় রিলেটিভ মোশনের কারণে। একটা কন্ডাক্টর রোটারে ওটা কাট আর কাট একটা হচ্ছে করে ফ্লাক্স, এই দুইজনের ভিতরে একটা রিলেটিভ মোশন থাকবে। ওই যে কাট করতেছে বলতেছি আমরা, তাহলে এদের দুইজনের ভিতরে একটা রিলেটিভ মোশন থাকলে তো এই কাট বিষয়টা আসবে।
ফিল্ডও যে স্পিডে ঘুরতেছে, রোটর মানে কন্ডাক্টরও যদি সেই স্পিডে ঘুরে, তাহলে কি কাট করলো? দুজনের স্পিড সেম। না। দুজনের স্পিড যদি সেম হয়, তাহলে রিলেটিভ মোশন কি জিরো না? আপেক্ষিক তো কোনো বেগ নাই। আপনি একটা বাসের জি। ভিতরে বসে আছেন, বাসের বেগ অনেক বেশি, কিন্তু আপনি যেহেতু বাসের ভিতরে বসে আছেন, আপনার কাছে স্থির মনে হচ্ছে সবকিছু। অথচ আপনার সাপেক্ষে আপনি দাঁড়ায় আছেন, আপনার সাপেক্ষে একটা সাইকেলের বেগ কিন্তু বেশি লাগবে। কেন? সাইকেলের বেগ বাসের চাইতে কম, অথচ আপনার সাপেক্ষে বেশি। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে একদম শুরুতে আমার যে রিলেটিভ মোশন, এটা কি সবচেয়ে বেশি না? কেন সবচেয়ে বেশি? রোটর কি ওই জি সময় ভাইয়া, ঘোরা শুরু করছে? রোটর স্থির, গিয়ারটা রোটরে কোনো স্পিড একসাথে নাই, একসাথে ঘুরতেছে। ম্যাগনেটিক ফিল্ডই ঘুরতেছে। কিন্তু যখনই ইএমএফটা তৈরি হয়ে গেল সাথে সাথে, আমি ধরেন একদম স্লো মোশনে দেখতেছি, নাম দিলাম ER0, একটা ইএমএফ তৈরি হইলো। এবার রোটর কি থেমে আছে? রোটর আস্তে আস্তে স্পিড পাওয়া শুরু করলো না? প্রথমে আমার সিনক্রোনাস স্পিড 100, জি। রোটরের স্পিড 0। সিনক্রোনাস স্পিড তো 100-এ আছে, কিন্তু রোটর কি 0 থেকে 10, 20, তাহলে দেখেন তো, এদের ডিফারেন্স আগে ছিল কত, 90, এখন কত, 80, এখন কত, 70, এখন কত, 60। তাহলে কি স্পিড কি কমে যাচ্ছে না আস্তে আস্তে? তাহলে আমার ইএমএফটা কি ফিক্স থাকবে? এই যে রোটরের ইএমএফ, এটা কি আর ফিক্স থাকতেছে তাইলে? না ভাইয়া, থাকবে না। তাহলে রিলেটিভ কিসের স্পিড উপর কমে যাচ্ছে। ডিপেন্ড করতেছে? স্লিপের উপরে। আস্তে আস্তে রোটরের স্পিড বাড়তেছে, রোটরের স্পিড বাড়লে স্লিপ কি হয়? কমে। কমে যায়। তাহলে দেখেন তো, ER0-র সাথে একটা মান গুণ করছি, এই এস এর মান যদি কমতে থাকে, এই গুণফল মান বাড়বে না কমবে? হ্যাঁ, এমনি হচ্ছে আমার এস এর মানটা তবে ওয়ানের সাথে কম না? হ্যাঁ, ওই ছোট মান গুণ করলে কমবে না? সেটাই তো বলতেছি, মান তো কমবে। তাহলে এর জি মান ভাইয়া, কমবে। কমে যাচ্ছে না আস্তে আস্তে? জি, কমবে। এখন প্রবলেম সেটা না যে কম নাকি বেশি, প্রবলেম হচ্ছে এটা পরিবর্তনশীল। কিসের উপর ডিপেন্ড করতেছে? এস এর উপর ডিপেন্ড এস করতেছে। এর উপর ডিপেন্ড তাহলে করতে। আমরা ER, এটাকে লিখতে পারি SER0। জিরো জি কোনটা? ভাই, লেখা যায়। একদম শুরুর ইনিশিয়াল, অবস্থা। একদম তো প্রথম অবস্থা, শুরুতে ইনিশিয়াল। রোটর কি স্থির না? জি, স্থির। এই জন্য ওই কথাটাকে বইতে বলা হয় ব্লক রোটর, মানে রোটর হচ্ছে আটকানো অবস্থায় আছে। তার মানে যত জায়গায় জিরো, এই জিরো কনসেপ্টটা থেরেজাতে নর্মালি আমরা পাবো না। এটা হচ্ছে হাবার্টে সম্ভবত আছে, আর চ্যাপম্যানেও মনে হয় পাইতে পারেন। আমি সবকিছু মিলাই একটা আর কি মিক্সড একটা ইয়ে রাখছি, যেটা দ্বারা আপনি মোটামুটি সব বই কভার হয়ে যাবে। তাহলে ব্লক রোটর জিনিসটাকে প্রকাশ করতে জিরো কনসেপ্টটা আনা হয়। এইবার আবার সেম কনসেপ্ট, ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করতেছে কিসের উপরে? স্লিপের উপরে। তাহলে স্লিপের উপর যদি ডিপেন্ড করে, একই বিষয়, শুরুতে ফ্রিকোয়েন্সি ঠিকঠাক আছে, যত টাইম যাচ্ছে ফ্রিকোয়েন্সি তত কমতেছে। জি ভাইয়া। এই জিনিসটা কি? ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্স। তাহলে এর মান কি ফিক্স থাকবে? না, ফ্রিকোয়েন্সির উপর বেরি, ফ্রিকোয়েন্সি কমলে এটা কমবে। স্বাভাবিক কথা, ও তো ফ্রিকোয়েন্সির উপরই ডিপেন্ড করে, এগুলো তো সব আমরা সার্কিট থেকেই শিখে আসছি। তাহলে যখন ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করতেছে, মানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে মানে এ চেঞ্জ হচ্ছে। তার মানে এ ডিরেক্ট কার উপর ডিপেন্ডেন্ট? স্লিপের উপর। স্লিপের, মানে সবাই স্লিপের উপর ডিপেন্ডেন্ট। তাহলে এর মানকে যদি আমি জে এক্স আর বলি, তাহলে এইটাকে আমি সুন্দর করে সাজায়ে জে এস XR0 লিখে দিতে পারি না? জি ভাইয়া, পারি। আচ্ছা, রেজিস্ট্যান্স কি এসবের উপর ডিপেন্ড করে? এ আবার খুব না। ভালো বান্ধব, এর কোনো ঝুট ঝামেলা নাই, ও যা তাই। ও ফ্রিকোয়েন্সি কি হলো না হলো এতে ওর কিছু যায় আসে না, তার মানে রেজিস্ট্যান্সটা মোটামুটি ফিক্স। তাহলে এখন দেখেন তো, সব কিছুকে আমরা স্লিপ আকারে দেখাইছি কিনা? আমরা কিন্তু পরিবর্তন করি নাই, জাস্ট এটাকে সমতুল্য আকারে লেখাইছি। তার মানে এই সিচুয়েশনে স্টিল ফ্রিকোয়েন্সি কত? এটাই, মানে ফ্রিকোয়েন্সি কিন্তু এখনো চেঞ্জ হয় নাই। আমার লাগবে কি, এর ফ্রিকোয়েন্সিকে এর মতো করে ভাবা। এখনো সেটা আমরা ভাবতে পারি নাই, তো সেটা আমরা ভাবা ট্রাই করবো এখন।
তাহলে এটাকে একটু সুন্দর করে আমরা লিখি সাইডে, যে আমরা এক্স আর যেটা বলতেছি, এটা কত, 2 পাই, এখানকার ফ্রিকোয়েন্সি কত, এই যে এফ আর, 2 পাই এফ এল, এটা তো ফিক্সড, এল আর এর ভ্যালু তো আর চেঞ্জ হয় না। কিন্তু এটাকেই আমরা দেখেন লিখতে পারি কিভাবে, 2 পাই এস এফ ই, এই যে এফ আর সমান এস এফ ই শিখছিলাম, এই যে এইটাই কিন্তু সেইটা, এই যে এটা লিখলাম, মানে এটা একটু দেখাই দিচ্ছে আর কি, দেখছেন? এই অংশটুকু বোঝাই হচ্ছে 2 পাই এফ ই এল আর, আর এটা এস, এই জন্য এই যে এস আমরা গুণ আকারে করতেছি। এটা কি, যখন রোটর একদম ফিক্সড অবস্থায় ছিল, তখন আমার ফ্রিকোয়েন্সি একদম অরিজিনালটার সমান হয়, রোটর যখন ঘোরা শুরু করে নাই, এই জন্য এটাকে আমরা বলতেছি এক্স আর জিরো, ব্লক রোটর অবস্থা নিয়ে। আচ্ছা গেল। এবার এই জিনিসটাকে একটু সুন্দর করে সাজাই লিখে আমাদের মতো করে, এখানে একটা কারেন্ট যাচ্ছে, এটা কিন্তু রোটর, টোটালি রোটর সাইড না, আমি এই যে রোটরের সাইডটাকে নিয়ে আমাদের মতো করে সুন্দর করে সাজাইছি, এটা কিন্তু স্টেটর সাইডের না, টোটালি কি রোটর সাইডের, মানে এগুলো হচ্ছে রোটর সাইডের অ্যাকচুয়াল ভ্যালু। এবার রোটর সাইডের যে কারেন্ট ফ্লো করতেছে, এই কারেন্টের ধরেন নাম দিলাম আই আর, রোটর কারেন্ট। এই আই আর দ্বারাই আমরা সবকিছু এখন ই করবো। আই আর সমান কত লেখা যায়? as e are not divided by j x rs divided by r r, that আমার voltage divided by resistance। এটা লিখে দিতে পারি। জি ভাইয়া, এটা ইয়ার হবে না তাহলে উপরটাও, যেহেতু এগুলোর সাথে যোগ করেন না। ই আর লিখি আর এটা লিখি, একই কথা না? ঠিক আছে জি ভাইয়া। যেটাই লিখি ওতে তো কোনো সমস্যা নাই। আমি সমস্যা নাই, এটার সাথে করে দিচ্ছি, আমরা পরের লাইনে আনতেছি, যে আমি যদি এখন এরকম নেই তাহলে এরকম, তো যদি এস ই করে দিই তাহলে এটাকে লিখবো হচ্ছে, সরি, এইটা, তাই তো? আর যদি এস নেই তাহলে হচ্ছে এরকম আসবে, যে এস ই আর জিরো আর প্লাস জে এস এক্স আর জিরো, উল্টা আসে। আচ্ছা, এই সার্কিট দেখে আপনি এটা বললেন, আমি যদি এই জিনিসটা আপনার চোখের সামনে দিতাম, তাহলে এদের সমতুল্য সার্কিট আঁকাইতে পারতেন না? জি ভাইয়া পারতাম। আমি যদি লিখি যে আই সমান ই বাই আর 1 প্লাস আর, কল্পনা করেন তো সার্কিটটা দেখতে কেমন হবে, মুখে দুইটা বর্ণনা করেন তো। রেজিস্টর, দুইটা রেজিস্টর সিরিজের যোগ, আর এটা হচ্ছে সোর্স। একটা সোর্স দিয়ে দেবো, তার মানে এক কথা আমরা সোজাটা যেরকম পারি উল্টাটাও কিন্তু আমরা করতে পারি। এটা প্যারালাল দিলে ওই যে বলতাম যে দুইটা প্যারালাল আছে তার সাথে ই আছে, তাহলে আমাদের উদ্দেশ্য এটাই, আমরা এই সার্কিট থেকে এইটা লিখছি, আবার এই ইকুয়েশন থেকে সার্কিটে ব্যাক যাব, জাস্ট কি করব, মাঝখানে ইকুয়েশনটাকে একটু চেঞ্জ করে দেব, দিয়ে আমরা নতুন সার্কিটে ব্যাক যাব। আচ্ছা, ইকুয়েশনটাকে চেঞ্জ করি। আচ্ছা, চেঞ্জ মানে কিন্তু এমন চেঞ্জ করা যাবে না যে মান চেঞ্জ হয়ে যাবে, আমরা জানি যে আমরা এমন ভাবে চেঞ্জ করব যে কাঠামোগত ভাবে চেঞ্জ হবে কিন্তু মান সেম থাকবে। উপর নিচে এস দ্বারা ভাগ করে দেই, তাহলে কি এটা এরকম হয়ে যায়? এর সাথে তো এস গুণ নাই, তাহলে কি এটা ভাগ হয়ে যাবে না? জি ভাইয়া। এর সাথে তো এস আছে, তাহলে ভাগ করে দিলে কাটাকাটি হয়ে গেল। আচ্ছা, এইটাকে কি সার্কিট আঁকাইতে পারবেন না? বলেন কি জি করব ভাইয়া পারবো। সার্কিটে? রেজিস্টরে শুধু এসটা থাকবে আর ওগুলো ফ্রি থাকবে এস বাদে। সম্পূর্ণটা সিরিজ হবে, শুধু আর এর সাথে এস ভাগাকার থাকবে। কিন্তু এখানে কিন্তু বিষয় আছে, বিষয়টা হচ্ছে কোনটার মান কি বসাবো,
এই সোর্সের মান কত দিব? ER 0 দিব ভাইয়া। ই আর হচ্ছে আর যে কয়েল, জিরো দেব। কয়েল দিব জেড অফ XR 0। জেড অফ XR 0। আর হচ্ছে আর আর এর সাথে মানে রোটারেশনের সাথে স্লিপ ভাগাকার থাকবে। খেয়াল করে দেখেন তো, এই সার্কিট আর এই সার্কিট কিন্তু হিসাব করলে সেমই আছে, কোনো কিছু কি চেঞ্জ করছি আমরা? না ভাইয়া। কিন্তু দেখেন তো, এইখানে এক্স আর ছিল। এক্স আর কি ফিক্স না ভ্যারিয়েবল? ভেরিয়েবল। এক্স আর ভ্যারিয়েবল, সেম ভাবে ই আর ফিক্স না ভ্যারিয়েবল? ভেরিয়েবল। কিন্তু XR 0, কনস্ট্যান্ট। XR 0 কিন্তু কনস্ট্যান্ট, কারণ রোটর যখন ব্লক, ওই সময়ের যে রিয়াকটেন্স ওইটা তো ফিক্সড, ওইটা তো চেঞ্জ না। সেম ভাবে রোটর যখন ব্লক, তখন ER 0 যেটা পাইছি ওই ভোল্টেজটা তো ফিক্সড। তাহলে কি এখানে মাঝখানে আমি আমার এখন বলতে পারি না? রেজিস্টারটাই বেরি করতেছে, এই সার্কিট হ্যাঁ, আমার রেজিস্টারটাই বেরি করতেছে। তাহলে এখন কি আমি বলতে পারি না যে এখন আর ফ্রিকোয়েন্সির উপরে এর কোনো জোর জবরদস্তি নাই? এ ফ্রিকোয়েন্সির উপর কোনো জোর জবরদস্তি নাই। এর তো এমনিতেও ফ্রিকোয়েন্সির সাথে এর কিছু যায় আসে না, মান কম বেশি হইলেও কিছু না, না হইলেও কিছু না। তাহলে আমি এই যে সার্কিটটা পেলাম, এই সার্কিটকে এখন আমি বলে দিতে পারি না যে এই সার্কিটের সমতুল্য ফ্রিকোয়েন্সি আমরা FE ইউজ করতে পারি? কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। তার মানে আমরা যদি এই অংশটা এইরকম ভাবে ইউজ না করে জাস্ট এইরকম ভাবে ইউজ করি, তাহলে এই পাশের ফ্রিকোয়েন্সিকে আমরা FE লিখতে পারি, মানে দুই সাইডের ফ্রিকোয়েন্সি মিলে গেল। এখন আমরা রেফার করতে পারি ভ্যালু। কথা বুঝছেন? তাহলে আমরা এবার কি করব? রেশিও স্কোয়ার দিয়ে গুণ ভাগ করেই মানটা চেঞ্জ রেশিও স্কোয়ার করবো। দিয়ে গুণ ভাগ করব। এখন মূল বিষয় হচ্ছে যে ট্রান্সফরমারের ক্ষেত্রে স্টেপ আপ থাকে, স্টেপ ডাউন থাকে। এটা তো আর আমাদের ট্রান্সফরমার না। এক মিনিট, এখানে আবার পাইছি। আচ্ছা, যেটা বলছিলাম যে ট্রান্সফরমারে স্টেপ আপ ট্রান্সফরমার থাকে, স্টেপ ডাউন ট্রান্সফরমার থাকে, বাট এটা তো আমরা ট্রান্সফরমার মডেলের সাথে তুলনা করতেছি, বাট এক্স্যাক্টলি তো এটা ট্রান্সফরমার না। এই জন্য যেই সিচুয়েশনে আসুক না কেন, আমরা সব সময় মনে রাখবো স্টেটর সাইড হচ্ছে হাই সাইড, রোটর সাইড হচ্ছে লো সাইড। ক্লিয়ার? অলওয়েজ স্টেটর সাইড হচ্ছে হাই সাইড, রোটর সাইড হচ্ছে লো সাইড। এটা আমাদের খেয়াল রাখলেই চলতেছে। তার তাহলে মানে কি এখন আমার সবসময় রেশিও স্কোয়ার দিয়ে গুণ করতে হবে? আচ্ছা, এইখানে মূল বিষয়টা হবে যে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আসলে রেশিও ওইরকম ভাবে দেওয়া থাকে না, কিছু কিছু ম্যাথে থাকে। বেশিরভাগ ম্যাথে আপনাকে প্রশ্নকর্তাই চেঞ্জ করে দিবে। কথা কি বুঝতে পারছেন? মানে রোটর সাইডের যদি ক্যালকুলেশন করা লাগে, রোটরে রাখবে। যদি স্টেটর সাইডে নেওয়া লাগে, ওরাই বলে দেবে যে আমরা কনভার্ট করে দিলাম, তুমি ম্যাথ করো। তবে হ্যাঁ, যদি আমাদের এই ক্যালকুলেশন নিজেদের করা লাগেও, তাহলে আমরা কি করব? এমন মান নিয়ে কাজ করব যেন রোটরটা লো হয়, স্ট্যাটারটা হাই হয়। এখানে আসলে রেশিও কেন বলতেছি না আমি, ওই এটা তো ইন্ডাকশন মোটর। আমি ট্রান্সফরমারে তো 2300/230 ভোল্টেজ বলতে পারতাম, এখানে তো সেটা বলবে না। এটা বলবে? ওই সিচুয়েশন কি এখানে আছে? কথা কি না বুঝছেন? ভাই, এখানে সো এখানে ওই রেশিওর কনসেপ্ট আর আসবে না। এরা হয়তো এরকম ভাবে বলতে পারে যে ইনপুট ভোল্টেজ 240 ভোল্টেজ, আর ট্রান্সফরমেশন রেশিও হচ্ছে 1.9, অথবা এরকম কিছু একটা বলে দিল। তাহলে আমরা এখন বুঝতেছি যে এই ভ্যালুটা একের চাইতে বড় না ছোট? একের চাইতে বড়। বড়। তাহলে লো করতে হলে ভাগ করা লাগবে, হাই করতে হলে গুণ করা লাগবে না। এটা আমাদের নিজেদের মতো করে আমরা সেট করে নিলে চলতেছে। তবে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা রেশিও বের করার প্রয়োজন পড়বে না। হয় প্রশ্নে বলে দিবে, না হলে দরকারই পড়বে না, ওরাই কনভার্ট করে দিবে। জাস্ট কনসেপ্ট মনে রাখেন, তাইলেই হবে। আচ্ছা, এবার আমরা সার্কিটটা আঁকায় আমাদের আস্তে আস্তে যে এই কাজটা করতে চাচ্ছিলাম।
এটা হচ্ছে স্টেটর সাইড, ফ্রিকোয়েন্সি কত, FE। আর এই পাশে কি, রোটর সাইড। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার ইয়ের মনে হচ্ছে চার্জ শেষ। আমি যতটুকু হয় আজকে করলাম, বাকিটা পরে করাবো। আচ্ছা, এখন এই যে এটাকে চেঞ্জ করে ফেলছি, ফলে এই ভোল্টেজের নাম কি লিখতে হবে? ইয়ার নট। ইয়ার নট। এই কনসেপ্ট গুলা থেরেজাতে পাবেন না, এই জন্য ম্যাথ গুলো একটু কঠিন লাগতে পারে। থেরেজাতে বেশিরভাগ ম্যাথ এই সাইডটাকে টোটালি ইগনোর করে করা আছে। লাস্টের দিকে কিছু ম্যাথ এইগুলাকে ইউজ করে, যদিও ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এত বড় বড় ম্যাথ আসলে লাগে না, ছোটখাটো ম্যাথই লাগে, আমি করাবো, ওই সময় দেখবেন। ভাই সেম আরেকটা বার ভাবে বলবেন কোন পার্টটা এই স্টেটর সাইডটাকে টোটালি থেরেজাতে ইগনোর করে ম্যাথ করা হয়, মানে যত ম্যাথ আমরা দেখব প্রায় 90% ম্যাথ এই ভ্যালুগুলোকে ইগনোর করে করা হয়, শুধুমাত্র এই ভ্যালুগুলোকে কাজ করে করা হয়েছে। 10% যেটা বললাম বা 5% ম্যাথ আরো যদি কম করি, কিছু কিছু দেওয়া আছে কিন্তু ওই ম্যাথগুলো আসলে লাগে না। আমরা মোটামুটি থেরেজার যেগুলা ইজি ম্যাথ আছে সেইগুলা দেখব, আর চ্যাপম্যানের টোটাল সার্কিট যুক্ত যেসব ম্যাথ আছে সেগুলা দেখব। ভাই তেরা যায় ভাইয়া, ইয়ার এবং এক্স এর সাথে এক্স গুণ করা হয়, আর চ্যাপম্যানের হ্যাঁ, রেজিস্টরের সাথে এটাই। এক্স ভাগ করা হয়। এখন কথা হচ্ছে যে কেন করা হয় সেটা কি বুঝতে পারছেন? জি ভাই, এমনি বুঝছি। এমনি কিন্তু না, এই যে এই কাজের জন্য করা হয়। এখন ধরেন তেরা আপনি যায় গুণ, কিন্তু প্রথম সার্কিট নিয়ে কাজ করে, তো আপনার চ্যাপম্যান এটা নিয়ে কাজ করে। হ্যাঁ, এখন এই কারণটা আমি বলে দিলাম যে এই কারণে করা হচ্ছে, কিন্তু এই আলটিমেট অ্যান্সার তো সেমই আসবে। তাহলে এইটাকে আমরা কি লিখতেছি, JX আর 0। এইটাকেই চ্যাপ থেরেজাতে কি বলতেছে, এক্স, মানে এই যে X আর 0 এই কনসেপ্টটাকে আনতেছেই না। একে রেফার করলে কি হবে, মানে আমরা যদি একদম পূর্বের সিস্টেমে যাই, X আর 0কে রেফার করলে X আর 0 প্রাইম হবে না? জি জি ভাই। ভাই, কেন চলে যাবে। ওইটাকেই চ্যাপম্যান বলতেছে X2। সেম ভাবে আর R/S, এটাকে যদি রেফার করি তাহলে কি হবে, R/প্রাইম/S। এইটাকেই চ্যাপম্যান বলতেছে R2/S। কথা কি বুঝতে পারছেন? কনফিউজড হওয়ার কোনো দরকার নাই, আমরা আমাদের মতো করে আগাবো তাইলেই হবে। এই পাশের ফ্রিকোয়েন্সি এখন FE লিখতে পারি, কারণ এই যে এই জায়গাগুলো আমরা চেঞ্জ করে দিছি। এটার নাম হচ্ছে R1, JX1, RC, JX। এই ভোল্টেজটার ধরেন নাম দিলাম V1 বলি বা VP বলি, যাই হোক একটা দিলে হচ্ছে। এবার এদেরকে যদি রেফার করে একটা সাইডে আনি, তাহলে কি হয়, সার্কিটটা দেখতে কি রকম হয়? তাহলে এই যে এই পাশটা আগে কোথায় ছিল? এটা হচ্ছে স্টেটর স্টেটর, আর রোটর এটা সাইডে কি ছিল। রোটর সাইড। তাহলে আমি কি রোটর সাইডকে রেফার করে স্টেটরে নিয়ে চলে আসলাম না? জি ভাই। নিয়ে আসার কারণটা কি? কারণ আমাকে প্রশ্নে অলওয়েজ ইনপুট ভোল্টেজ দেওয়া থাকবে, ফলে আমাকে কি করা লাগবে, সবকিছুকে স্টেটরে এনেই কিন্তু ক্যালকুলেশন করা লাগবে। যদি আমাকে এরকম থাকে যে স্টেটর ভ্যালু দেওয়া আছে, আর এইটার আবার অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে রোটরের দিকে, তাহলে হিসাব করাটা কঠিন না? এই যে এই ভ্যালুটা তো বের করা আমার জন্য কঠিন। তখন দেখা যাবে ওই যে ট্রান্সফরমেশন রেশিওর কথা বললাম, যে 1.9, 1.8 এসব কিছু দেওয়া থাকবে, ওইটা দিয়ে এই ভিপি কে রেফারেন্স করে আমরা এখানে আনবো। এইবার একটা কথা, এই ভিপি কে কি রেফারেন্স করলে এটা হয়? বা এটা স্টেটরের ভোল্টেজ হয়ে যাবে না, এটা তার মিলবে রোটরের ভোল্টেজ। বিপি প্রাইম হবে না ভিপি ভাই, হয় কে না, এটা এই হচ্ছে। ড্রপটা বাদ দিলে এই ভোল্টেজ পাবো, এইটাকে রেফার করলে এটা পাবো, রাইট? জি ভাই। কিন্তু থেরেজাতে কি বললাম কিছুক্ষণ আগে, মোস্ট অফ দ্য ম্যাথ কি করে,
স্টেটর ইগনোর করে। এইটা আর এইটাকে ইগনোর করে। তাহলে বলেন তো এই দুই মাথার ভোল্টেজকে কি আমি ভিপি বলতে পারি না? জি ভাই, নেগলেক্ট করে তাহলে দিলে ওইটাই ভিপি কে ভিপি। যদি রেফার করি তাহলে কি সেটাকে আর জিরো বলে চালাতে পারি না আমরা? জি ভাই, করা যায়। এইটা থেরেজাতে এসে নাম হয়ে গেছে ই টু। কথা বুঝতে পারছেন? অথবা হয়তো আচ্ছা। ভি টু নাম দিয়ে দিতে পারে, যাই হোক যে কোনো একটা থাকতে পারে। তো এই যে এইগুলো, এই কথার মারপ্যাচ থাকবে, ওইটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই। প্রশ্নে যাই থাক না কেন আমরা আমাদের মতো করে সলভ করব, তাইলেই হবে। এই জন্য আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বলতেছি যে কে কোথায় যাচ্ছে না যাচ্ছে। আচ্ছা, এইটাকে যদি আমরা রেফার করে লিখি কি নামে লিখতে হবে? জে এক্স যে আর জিরো প্রাইম, জি ভাই। সেটা লিখতে হবে। কিন্তু কি বললাম, চ্যাপম্যানে এইটাকেই কি নাম দিয়ে লিখতেছে? জে টু এক্স টু বা দিয়ে এক্স টু। লিখতেছে। এই জন্য তাহলে ভাই নাম ডাজন্ট ম্যাটার ভাই, মানে আমরা আমাদের মতোই হ্যাঁ, করি। আমাদের মতো লিখলে কোনো সমস্যা নেই। একটু ঝামেলা হবে কি যে কেবলই ট্রান্সফর্মার করে আসলাম তো, এক্স টু কে তো আমরা সাধারণত সেকেন্ডারি হিসাবে লিখতে অভ্যস্ত। এখন এই প্রাইমটাকেও এক্স টু আকারে লিখতে হয়তো আমাদের একটু কষ্ট লাগতে পারে, বাট সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাহলে আর আর বাই এস কে এখানে লিখলে অ্যাকচুয়ালি কি লিখতে হতো? আর আর প্রাইম বাই এস, যেটাকে চ্যাপম্যান কি বলতেছে, আর বাই এস। এটুকু কি বুঝতে পারছেন সবাই? বা তাহলে নিচের চিত্রটা কি চ্যাপম্যানের জন্য? হ্যাঁ, এটা হচ্ছে চ্যাপম্যান হিসাবে যদি আমরা করি। আচ্ছা আচ্ছা। তাহলে এটার নাম দিলাম হচ্ছে আর ওয়ান, সরি, এই হচ্ছে আমাদের ইয়ে। কোন সাইডে করলাম এটা আমরা? প্রাইমারি সাইডে। এখানে প্রাইমারি বলার থেকে স্টেটর রোটরই বলবেন, তাহলে সব থেকে ভালো হবে। এটা হচ্ছে রেফার টু স্টেটর স্টেটর সাইড। সাইড। চ্যাপম্যানে যদি কিছু না বলা থাকে, সব ভ্যালু দিয়ে দিছে, তাহলে বুঝে নিতে হবে যে ওরা বাই ডিফল্ট কোন সাইডের জন্য আছে? স্টেটর সাইডের জন্য আছে। অর্থাৎ চ্যাপম্যানে যত ম্যাথে এক্স টু লেখা থাকবে, আর টু লেখা থাকবে, বুঝে নিতে হবে যে তাদের ভ্যালু কি করা আছে বাই ডিফল্ট? বাই ডিফল্ট রেফার করা আছে। আমাদেরকে আর কষ্ট করে রেফার করা লাগবে না। এখন চ্যাপম্যানের বই নাকি কোন বই এটা কি করে বুঝবো? যেসব প্রশ্নে দেখবেন যে রেশিও টেশিও দেওয়া নাই, ইনপুট ভোল্টেজ বলা আছে, এসব বলা আছে, এসব বলা আছে, কিন্তু কোনো রেশিও টাইপ কিছু বলে নাই। ট্রান্সফরমেশন রেশিও বলেন, রেশিও বলেন, কোনো কিছু বলে নাই। তাহলে আমরা বাই ডিফল্ট বুঝে নেবো কি, যে ভ্যালুগুলো কি করা আছে? স্টেটর সাইডে দেওয়া আছে। স্টেটর সাইডেই রেফার করে দিয়ে দিছে, আমাকে আর কষ্ট করে করা লাগবে না, আমি ম্যাথ করে ফেলবো। আর যেগুলো রেফার করা থাকবে, অথবা রোটর সাইডে, মানে প্রশ্নেই বলে দিবে যে রোটরের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে এত, অথবা ডিরেক্ট বলবে যে রোটরের ভ্যালু এত, তাহলে বুঝতে হবে যে সেটা অ্যাকচুয়ালি রোটরের ভ্যালু। তখন আমরা কি করব, এইটার যে কি বলে ওইটাকে রেশিও দ্বারা ক্যালকুলেশন করে নিব, অথবা রেশিওকে আমরা ওয়ান কল্পনা করে ম্যাথ করব। কথা কি বুঝতে পারছেন? কখন এসব যে করব? যখন আমাদের রেশিও টেশিও কিছু দেওয়া থাকবে না। এখন হয়তো মুখে বললে অনেক কিছু ধরতে একটু কষ্ট হবে, আমি যখন ম্যাথ করাবো তখন ওই ভাষাগুলো দেখলেই বুঝতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা? জি ওকে। তাহলে এখানে আমি একটু ছোট্ট করে প্রত্যেকটার লস সম্পর্কেও বলে দিই, যেহেতু এতটুকু আমরা বুঝে ফেলছি, ট্রান্সফরমার শিখে আসছি, ফলে লস বুঝতে বেশি একটা টাইম লাগবে না। স্বাভাবিক কথা, এটা তো স্টেটর সাইডের রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স যে লস করে সেটাকে তো আমরা কপার লস বলি, তাহলে এটা স্টেটর সাইডের রেজিস্ট্যান্স, তাহলে এই লসের নাম কি? স্টেটর কপার লস। জি ভাই। এইটা অবশ্যই কি লস? কোর লস। আচ্ছা, কোর লস জিনিসটা হচ্ছে, কোর লসটা মূলত স্টেটর সাইডেও থাকে, আবার রোটর সাইডেও থাকে, কিন্তু এটা আলাদাভাবে বের করার কোনো ওয়ে নাই। আর নর্মালি রোটর সাইডে যেহেতু মেশিনটা অনেক স্পিডে ঘুরে, কারণ বললাম কি, রোটর স্পিড কিন্তু অনেক বেশি, আর নর্মালি মোটর আসলে লো স্লিপ রিজিয়নে চলে, এই কারণে ওইখানকার কোর লসটা খুবই নগণ্য হয়। ফলে সার্কিটে যত কোর লস আছে, সব কোর লসকে আমরা
স্টেটর সাইডেই ক্যালকুলেশন করব, রোটর সাইডে আর কোর লস আমরা নিব না। কথা কি বুঝছেন? তার মানে যত প্রকার কোর লস হবে সবকিছুকে আমরা স্টেটর সাইডে ক্যালকুলেশন করব। এটা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, আর একটা বিষয়, সেটা হচ্ছে রোটরের কারেন্ট কত? আই আর না? জি ভাই, তাহলে সেকেন্ডারি এর রোটর। রেফারকৃত কারেন্টের নাম কি হবে? আই আর প্রাইম। জি ভাই। যেইটাকে চ্যাপম্যান কি নামে ডাকতেছে? আই টু আই নামে টু। ডাকতেছে। তার মানে এখানে আর কোনো প্রাইমের কনসেপ্ট আনেই নাই। তো এখন আপনি যদি আনতে চান আনেন, কোনো সমস্যা নাই, না আনলেও কোনো সমস্যা নাই। আর এই কারেন্টের নাম তো আই ওয়ান আছে। আর এটা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট, আই এম ও বলতে পারে, আবার আই নটও লিখতে পারে। কিন্তু ট্রান্সফরমারের সাথে ইন্ডাকশন মোটরের একটা মোস্ট পার্থক্য এটাই যে ট্রান্সফরমারের নো লোড কারেন্ট কিন্তু খুবই কম হয়। এটা কি মনে আছে আমাদের? ট্রান্সফরমারের নো লোড কারেন্ট খুবই কম হয়, ফলে এক্সাইটেশন ব্রাঞ্চকে আমরা কি শিখছিলাম? অ্যাপ্রক্সিমেটলি এই সাইডে ধরা যায়, এদেরকে মিলে একটা বানাই ফেলছিলাম, মনে আছে? জি ভাইয়া। এইখানে সেটা করা যাবে না, কারণ ইন্ডাকশন মোটরের এই যে ম্যাগনেটাইজিং কারেন্ট, এটা ট্রান্সফরমারের মতো অত লো হয় না। এই কারেন্টটা মোটামুটি ভালো মানের হয়, যেটাকে ইগনোর করা যায় না। এই ব্রাঞ্চটাকে মাঝে মাঝে ইগনোর করে দেবে। ওই যে বললাম যে থেরেজাতে হিসাব সুবিধা করার ক্ষেত্রে এই পুরো সাইডটাকে ইগনোর করে দেয়, শুধু এই সাইড কল্পনা করে, এই সাইড দিয়ে ক্যালকুলেশন করে, সেটা আলাদা কেস। বাট এই ব্রাঞ্চটাকে এই সাইডে ক্যালকুলেশন করা বা এই সাইডে করা যাবে না, আমাদের এইভাবে ভাবতে হবে, অথবা এই পুরো জিনিসটাকে বাদ দিয়ে দিতে হবে, সেটা আলাদা কথা। যাই হোক, তাহলে আমরা এটা পেলাম স্টেটর কপার লস, এটা পেলাম কোর লস। এটা কোন সাইড? রেফার করছি স্টেটরে, কিন্তু সাইড তো কার? রোটরের। এবার আসি আস্তে আস্তে বিষয়। রোটর সাইডে খেয়াল করে দেখেন, এটা ইনপুট পাওয়ার, এই যে এখানে কি দিচ্ছি? ইনপুট পাওয়ার দিচ্ছি। ইনপুট পাওয়ার থেকে এই একটা লস গেল, এই একটা লস গেল। এই লস যাওয়ার পর যেই পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা এ পাবে না। এটাকে আমরা বলে থাকি হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার। ভাই, এয়ার গ্যাপ জিনিসটা কি হচ্ছে বা এক্সাইটেশন ব্রাঞ্চের পরেই পাবো শুধু আমরা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাকে থেরেজাতে পি টু নামে দেওয়া আছে। তাহলে এয়ার গ্যাপ পাওয়ারটা কিভাবে পাচ্ছি? ইনপুট ইনপুট পাওয়ার থেকে থেকে স্টেটরের কপার লস এবং কোর লস স্টেটর। যদি বাদ দেই তবে সেটাকে পাচ্ছি এয়ার গ্যাপ পাওয়ার। এবার একটু বিষয়টা ভাবেন। এখন পাওয়ার চেনানোর জায়গায় হচ্ছে রেজিস্ট্যান্স, মানে ও ছাড়া আর অন্য কোনো কিছু দিয়ে তো পাওয়ারকে আমরা বুঝাইতে পারতেছি না, রিয়েল পাওয়ার যেটা ওয়াট বলতেছি। তার মানে R2/S, একে আমি একটা পাওয়ার দিলাম, যে পাওয়ারটার নাম কি বলতেছি? এয়ার গ্যাপ পাওয়ার। রোটরের যে ভাই। রেজিস্ট্যান্স আছে তাকে আমরা কি নামে চিনতে পারি? R2 নামে চিনতে পারি না? জি ভাই। তাহলে সে R2 যে পাওয়ারটা পাবে সেটাকে কি পাওয়ার বলবো আমরা? এয়ার গ্যাপ পাওয়ার বা রোটর কেন? পাওয়ার বা আর টু, আর টু যে পাওয়ারটা পাবে সেটাকে কি পাওয়ার বলবো? এই যে R1 যে পাওয়ার পেলো, তো এই পাওয়ারের নাম কি? ভাই, রোটর কপার লস। এটা আউটপুট রোটর পাওয়ার। কপার লস। রোটর জি ভাই, কপার আর টু। লস। তাহলে R2 যে পাওয়ারটা পাবে সেটাকে বলতেছি রোটর কপার লস। তাহলে বাকি থাকলো কে? R2/S। একে আমি একটা পাওয়ার ধার দিলাম, যে তোমাকে আমি একটা পাওয়ার দিলাম, তার নাম দিলাম ইয়ার গ্যাপ পাওয়ার। তাহলে এ বলতেছে ওকে আমি পাওয়ার নিলাম, কিন্তু দেখতেছে R2 একটা পাওয়ার লস করে ফেলতেছে, যে লসের নাম কত? রোটর কপার লস। একে যে পাওয়ার দিলাম তার একটা অংশ লস হয়ে গেল, জি আরেকটা ভাই। তো থাকতেছে, কিছু তো একটা থাকবে। আচ্ছা, এই লসটা কে নিল? এই লসটা R2 নিল। হুম। তাহলে আর বাকি কে আছে? শ্যাফট। এটা টোটাল শ্যাপ ট্যাপ টোটা পড়ে।
এটা টোটাল। এর ভেতর থেকে R2 কমে গেছে, তাহলে আর বাকি কতটুকু আছে? স্লিপ আছে। এটা আছে না? এটা মনে জি করেন ভাই। 500। তো এ নিয়ে এনেছে 100, তাহলে আর কতটুকু থাকবে? 500 - 100 না? ভাই তাহলে আর এস বাই এস মাইনাস যে আরটা, এটা কি ভাই ইয়ার রেজিস্ট্যান্স হলো? এ যে পাওয়ারটা পাবে, এই পাওয়ারটাকে আমরা বলতেছি কনভার্টেড পাওয়ার বা পি কন। আচ্ছা এই আচ্ছা। এটা কিন্তু পাওয়ার না, ভালো করে বুঝেন। R2টা কি পাওয়ার? আমি বলতেছি হুম, এ যে পাওয়ারটা পাচ্ছে তার নাম এইটা। এই রেজিস্ট্যান্সটা যে পাওয়ারটা পাচ্ছে তার নাম এইটা। কথা বুঝছেন? জি ভাই। এখন আপনার প্রশ্ন হতে পারে যে এই পাওয়ারটা বের করব কিভাবে? স্বাভাবিক কথা, কোনো রেজিস্ট্যান্সের পাওয়ার কিভাবে বের করে? পি ইকুয়াল টু আই স্কয়ার আর, আমরা যেটা করি। যেহেতু 3 ফেজের বের করা লাগবে, এই জন্য আমি একবারে 3 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এর পাওয়ারকে কি লিখতে হবে? the converted power. ঠিক আছে? এটাকে জি এত ভাই। কঠিন না করে আরেকটা ভাবেও লেখা যায়। আচ্ছা, আমি কি এটা বলতে পারি না যে এ যে পাওয়ারটা পাচ্ছে তার নাম হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার? এর ক্ষেত্রে ওটা বাদ দিলে তো পেয়ে যায়। হ্যাঁ, তাহলে এই পাওয়ারটার নাম হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার। এই যে এ যে পাওয়ারটা পাচ্ছে সেটা হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার। তাহলে এয়ার গ্যাপ পাওয়ার থেকে যদি কপার লসটা বাদ দিই তবে তো কনভার্টেড পাওয়ার পাবো। জি ভাই, এটা বলা যায়। তাইলে কনভার্টেড পাওয়ার সমান এয়ার গ্যাপ পাওয়ার মাইনাস রোটর কপার লস। ক্লিয়ার? ভাই হয়। কনভার্টেড নাম কেন বলতেছি? আচ্ছা বলেন তো, ইনপুট যে পাওয়ার দিলাম এই পাওয়ারটা কি পাওয়ার? ইলেকট্রিক্যাল পাওয়ার নাকি মেকানিক্যাল পাওয়ার? ইলেকট্রিক্যাল পাওয়ার। এটা কিন্তু ইলেকট্রিক্যাল পাওয়ার। কারণ এখানে ভোল্টেজ আছে, কারেন্ট আছে, এবং সব সময় মনে রাখবেন ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর এইসব দিয়ে ক্যালকুলেশন করে যে পাওয়ারটা বের করা হয় সেটা সব সময় ইলেকট্রিক্যাল পাওয়ার বের করা হয়। এই কারণে দেখবেন যে আমাদের সব সময় ম্যাথে ভোল্টেজ কারেন্ট ইউজ করা হচ্ছে মানে জেনারেটরের ক্ষেত্রে ইনপুট পাওয়ার নিয়ে, সরি, আউটপুট পাওয়ার নিয়ে কাজ করে, অথচ মোটরের ক্ষেত্রে ইনপুট পাওয়ার নিয়ে কাজ করে। কেন? কারণ জেনারেটরের আউটপুট পাওয়ার হচ্ছে ইলেকট্রিক্যাল, আর মোটরের ইনপুট পাওয়ার হচ্ছে ইলেকট্রিক্যাল। মেকানিক্যাল পাওয়ারের সাথে ভোল্টেজ কারেন্টের রিলেশন করা যায় না। কথা কি বুঝছেন? জি ভাই। জি ভাই। ইলেকট্রিক্যাল পাওয়ারের সাথে সবসময় ভোল্টেজ কারেন্ট পাওয়ার ফ্যাক্টরের রিলেশন করা যায়, কিন্তু মেকানিক্যালের রিলেশন করা যায় না। মেকানিক্যাল পাওয়ার মানে মেকানিক্যাল ও জিনিস, আর কোনোভাবে আসলে এই ভোল্টেজ কারেন্ট এইসব দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না। এবার আসি, এটার নাম কেন কনভার্টেড। এর কারণ হচ্ছে যত প্রকার ইলেকট্রিক্যাল পাওয়ার ছিল, যত প্রকার, সব দান করা শেষ। এটা যে কপার লস হলো, এটা কি ইলেকট্রিক্যাল টাইপের লস না? মানে হিট আর কি। মানে আমি কারেন্ট দিয়ে তো এটা নির্ণয় করলাম, কারেন্ট দিয়ে তো নির্ণয় করলাম, এটা কি কারেন্ট দিয়ে নির্ণয় করলাম। তার মানে যত কারেন্ট ভোল্টেজের যে ঝামেলা সব শেষ। কনভার্টেড এই জন্যই বলতেছি যে এই ইলেকট্রিক্যাল পাওয়ারটুকু মেকানিক্যালে যাওয়ার জন্য প্রস্তুত। ধরেন এর পাওয়ার সব বিয়োগ টিয়োগ বিয়োগ টিয়োগ করে আমি ফাইনালি 400 ওয়াট পাইছি। তার মানে এই 400 ওয়াট এখন মেকানিক্যাল পাওয়ার হিসেবে ইউজ করার জন্য প্রস্তুত। কথা বুঝছেন? কিন্তু যখন ইয়ার গ্যাপ ধরেন ছিল 500, এ কিন্তু মেকানিক্যালের জন্য প্রস্তুত না। কেন? কারণ এর এখনো কি হবে? রোটর কপার লস কনভার্ট। আছে, রোটর কপার লস আছে। কিন্তু এ প্রস্তুত। এবার প্রস্তুত ঠিক আছে, বাট এখানেও কিছু লস হয়। কিরকম লস হয়? আচ্ছা, ট্রান্সফরমারে কোনো কিছু ঘুরতো না, কোনো ঝামেলা নাই, কিন্তু এখানে কি রোটরটা ঘুরতেছে না? জি ভাই। ওইখানে বাতাস আছে, তাহলে কি ফ্রিকশন লস আছে না আমার? জি ভাই। তার মানে এই যে কনভার্টেড পাওয়ার, এই কনভার্টেড পাওয়ার থেকে আমার যে আরো কিছু লস টস আছে, ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজে যে লস টস আছে, এইগুলো বিয়োগ করে দিলে যেই পাওয়ারটা পাবো সেইটাকে ফাইনালি আউটপুট পাওয়ার বলতেছি। এখন বলেন বুঝতে পারছেন কিনা?
তাহলে পাওয়ার ফ্লোটা কিরকম পাইলাম? প্রথমে আমি ইনপুট দিলাম, এখানে আমার একটা লস গেল যেটাকে আমরা বলতেছি স্টেটর কপার লস, আর একটা লস গেল যেটাকে আমরা বলতেছি কোর লস, দিয়ে যে পাওয়ারটা এখানে থাকলো এই পাওয়ারটার নাম বলতেছি এয়ার গ্যাপ পাওয়ার। এয়ার গ্যাপ পাওয়ার থেকে একটা লস গেল যে পাওয়ারটাকে আমরা বলতেছি রোটর কপার লস, দিয়ে যে পাওয়ারটা থাকলো সেই পাওয়ারটার নাম কি দিলাম? পি কনভার্টেড। এক এক রাইটারের আবার এক এক নীতি। ফেরে যাতে এই পাওয়ারটার নাম বলতেছে পি2, এই পাওয়ারটার নাম বলতেছে পিএম। ওকে, কোনো সমস্যা নাই, বলুক। আর এই পাওয়ার থেকে ফাইনালি আর একটা লস যাচ্ছে, কি লস? যেটাকে আমরা ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস বলতেছি। দিয়ে ফাইনালি যে পাওয়ারটা পাচ্ছি এই পাওয়ারটাকে আমরা বলতেছি আউট। এটা কি বুঝতে পারছেন? তার মানে ভাই হচ্ছে আপনি এরো চিহ্ন দিয়ে মানে জাস্ট বিয়োগটা বোঝাচ্ছেন যে এটা হ্যাঁ, থেকে এটা বিয়োগ, বাদ যে দিলে। এখানে লস হয়ে যাচ্ছে, এই পথে পথে এগুলা সব হারাই যাচ্ছে আর কি। এই পাওয়ার গুলো আস্তে আস্তে বাদ হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে, দিয়ে ফাইনাল পাচ্ছি। আচ্ছা, খেয়াল করেন, এটা এয়ার গ্যাপ, এয়ার গ্যাপটা কি রোটোরেরিতে আসতেছে না? তাহলে এই এয়ার গ্যাপ পাওয়ারটাকে অনেক সময় রোটর ইনপুট নামেও ডাকা হয়। তাহলে এটাকে কি নাম বলতেছি? রোটর ইনপুট নামে ডাকা হয়। তাহলে রোটরের কপার লস হওয়ার পরে এই পাওয়ারটা পাচ্ছি না, তাহলে এইটাকে অনেক সময় কি নামে ডাকা হয়? এটা কিন্তু ফাইনাল আউটপুট। আর এই যে পি কনভার্টেড, এটাকে কি আউটপুট বলতেছি? রোটরের আউটপুট। এটাকে কি বলতেছি? রোটরের ইনপুট। আর এটা তো অ্যাকচুয়াল ইনপুট। কথা কি বুঝতে পারছেন? তার মানে ভাই একটারই অনেকগুলো নাম, যখন যেটা বলবো সেটা বের করে হ্যাঁ, দেবো। এটা বলতেছি। এই ঝামেলাটা হইতো না যদি আমাদের সামনে একটা বই থাকতো। ঝামেলা এই জন্যে হয় যে অনেকগুলো বই, এক এক রাইটার এক এক নামে ডাকে। কোনো একটা বইতে হুট করে আপনি দেখবেন যে রোটর ইনপুট, কিন্তু রোটর ইনপুট আমি কোথাও পড়ি নাই, কিন্তু আমার তো লাগবে, তাই না? আমি প্রশ্নে দিয়ে দিলে আপনি কি করবেন? একটা ছোট জিনিস জানলেই কিন্তু হয়ে যায়, তো আপনি ম্যাথটা পারতেন। কিন্তু ওই যে শেখেন নাই বলে ওই জিনিসটা আর বুঝতেছেন না যে কি জিনিস। তো আবার নামগুলো এমনও না যে উদ্ভট, খুব রিলেটেড তো আছে। এটাকে যে রোটর ইনপুট বলা হচ্ছে এর কি একটা গুরুত্ব আছে না? কেন রোটর ইনপুট বলতেছি? কারণ অ্যাকচুয়ালি এই লস গুলার পরে যে পাওয়ারটা আছে এটাই তো রোটরে যাচ্ছে, এই জন্য এটাকে আমি রোটর ইনপুট বলতেছি। আবার রোটরে একটাই লস, সেটা হচ্ছে রোটর কপার লস। এরপরে তাহলে যে পাওয়ারটা সেটাকে রোটরের আউটপুট বলতেছি। আর এই যে ফাইনাল যে আউটপুট, এটাকেই পাই কোথায়? শ্যাফটে পাই, এই জন্য এটাকে শ্যাফট পাওয়ারও বলা হয়ে থাকে। মেকানিক্যাল পাওয়ার তো আমার ধরতে হবে, কোথাও না কোথাও তো ধরতে হবে। কই পাবো? শ্যাফটে পাবো। শ্যাফট ঘুরতেছে মানে ওইটাই হচ্ছে পাওয়ার। এবার ওইটাকে আমি কিভাবে কাজে লাগাবো? হয়তো কোনো বেল্ট বা কোনো কিছু ইউজ করে, ওই যে যেমন হচ্ছে বিভিন্ন মিলে বিভিন্ন হয়তো যন্ত্র ঘুরতেছে, তারপরে যে সিঁড়ি চলতেছে, অথবা এরকম অনেক কিছু আছে, সেটা আলাদা হিসাব। তো এই নামগুলো আমাদের কিন্তু এইভাবে এইভাবে একটু খেয়াল রাখতে হবে, যে শ্যাফট পাওয়ার এই সেই হবে যাবে। আচ্ছা, এই পর্যন্ত সবাইকে বুঝতে পারছেন? জি ভাই, হ্যালো? জি। যতটুকু মানে জানার পরে বুঝছি, আলহামদুলিল্লাহ বুঝছি। ওকে। আচ্ছা, মোটামুটি আজকে যেহেতু একটু অনেক কিছুই বলে ফেলছে, আমি আর আলোচনা আগাচ্ছি না। নেক্সট ক্লাসে এইখানেই শেষ হলো, এখান থেকেই আমি আলোচনা শুরু করব। ওই যে শুরুতে কি বলছিলাম, যে এখানে শেখাইলাম যে টর্ক সমান একটাই সূত্র, সেটা কি? পাওয়ার ডিভাইড পাওয়ার ওমেগা। বাই ওমেগা। এখন প্রশ্ন তো থাকতে পারে, টর্ক তো বুঝলাম, এখানে পাওয়ার দেখেন কয়েকটা পাইছি, কখন কোন পাওয়ার নিব সেটা আমাকে জানা লাগবে। সেটা দিয়ে আমি হচ্ছে টর্কের সূত্রগুলো একবার শিখে ফেলবো, যাতে আমার অতিরিক্ত মুখস্থ না করা লাগে। তাহলে আমাদের নেক্সট আলোচনা হবে এই যে পাওয়ার স্টেজটা আমরা দেখলাম, এইখান থেকে টর্কের সাথে কিভাবে রিলেশন করব, কিভাবে হচ্ছে টর্কের সূত্রটা ইজিলি মনে রাখবো, কখন কোন পাওয়ারটা নিব কোন টর্ক বের করার জন্য।
আবার টর্কের নামও কিন্তু আছে, নামের উপর ভিত্তি করে মূলত এই জিনিসগুলো হয়। তাহলে আপনাদের আপাতত কাজ কি? আপাতত কাজ হচ্ছে এই যে এই একটা সার্কিট মনে রাখতে হবে, আর কিছু না। অন্যান্য গুলো তো জাস্ট আমি মডিফাই করে করে আনলাম। তাহলে আমাদের এই একটাই সার্কিট মনে রাখতে হবে, সেটা হচ্ছে এইটা। এইটা যদি মনে রাখি আমরা, সূত্র অনেক বেশি লাগবে না। যেমন এই যে এইগুলা যে লিখলাম, এই জিনিসগুলা কি নতুন কিছু? আই স্কোয়ার আর কপার লস, এটা কিন্তু আপনাকে নতুন করে শেখানোর কিছু নাই। তারপর R2/S, এ বলতেছি ইয়ার গ্যাপ পাওয়ার। আচ্ছা এবারে হ্যাঁ, তাহলে একটা সুন্দর প্রশ্ন, ইয়ার গ্যাপ পাওয়ারের সূত্র তাহলে কি হবে বলেন তো? ভাই 3I2 স্কোয়ার R2/S ইন্টু আর তাহলে টু বাই এস এইটার জন্য কি আপনার কষ্ট করে নতুন কিছু মুখস্থ রাখার দরকার আছে? এই সার্কিট আপনার মাথায় থাকলে আপনি এমনি সূত্র নিজেই বানাইতে পারবেন, আমাকে আর বলা লাগবে না যে এয়ার গ্যাপের জন্য এটা মুখস্থ করো, এটা মুখস্থ করো, এটা তো আরো জটিল মনে হচ্ছে, এটা মুখস্থ করো। তো এটা আমরা এটা দিয়েও না, এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ করে দিলে এটা এমনিই চলে আসবে। বইতে কিন্তু আরো রেশিও টেশিও দিয়ে অনেক রকম সূত্র আছে। আচ্ছা আরেকটা সূত্র একটু দেখে রাখাটা ভালো, কারণ ওইটা আমাদের একটু শর্টকাটে লাগবে। সেটা হচ্ছে, আমি বলতেছি, আপনি বললেন, আমি বলি নাই, আপনি বললেন যে এয়ার গ্যাপ পাওয়ার হচ্ছে I2 স্কোয়ার R2/S, রাইট? এবার এইটাকে একটু সাজান তো, এই এস কে সমানের এই পাশে পাঠায় দেন। এটার নাম কি? ভাই এটার নাম রোটর হচ্ছে কপার লস। রোটর কপার লস। রোটর কপার লস। তাহলে দেখেন রোটর কপার লসের একটা সুন্দর সূত্র পাওয়া গেল না? রোটর কপার লস সমান হচ্ছে S/PAG। এইটা একটু স্লিপের সাথে মুখস্থ রাখেন। দেখা স্লিপের যায় সাথে, ভাই। হ্যাঁ। তা এইটা একটু আচ্ছা মুখস্থ রাখেন, কারণ এটা অনেক সময় আমাদের কাজে লাগবে, হ্যাঁ। এটার জন্য সূত্র হয়, বাট আমি নিজেও মুখস্থ করি না, আপনাদেরও দরকার নাই। এটা রাখলেই এনাফ। কারণ এই যে বললাম, কনভার্টেড পাওয়ার আমরা কি করব, একটু কষ্ট হবে, এক লাইন এক্সট্রা হবে, বাট আমরা অলওয়েজ এয়ার গ্যাপ পাওয়ার থেকে রোটর কপার লস বাদ দিলে যেটা পাবো সেটাই হচ্ছে কনভার্টেড পাওয়ার। বাস আপাতত এতটুকু জানলেই চলতেছে, আমি যে এখানে রেখে দিলাম। আগামীকালকে এইখান থেকে আমরা আলোচনা আগাবো ইনশাল্লাহ। কারো কোনো কোশ্চেন আছে? ভাই, আজকের এই ভিডিওটা কি ভাই একটু থাকবে এমনি লিস্টে? হ্যাঁ হ্যাঁ, থাকবে। ঠিক আছে ভাই। আর এমনি কি টপিক রিলেটেড কোনো কোশ্চেন আছে? আচ্ছা না থাকলে ভিডিওটা আরেকবার দেখেন, পয়েন্টগুলো নোট করেন। আর আমার হচ্ছে যে নোট দেওয়া আছে, নোটেও সম্ভবত ই করা আছে, তবে সব থেকে বেশি মডিফাইড করা আছে আমার বইতে। যাদের কাছে আছে তারা ওইখান থেকে দেখে নিতে পারেন। আর এমনিতে নোট দেখলেও হবে, কোনো সমস্যা নাই, যে কোনো একটা করলেই হবে। আর এই যে ভিডিওতে তো আছে। আচ্ছা তাহলে আজকে আপাতত এই পর্যন্তই। ভাই সাপ্লিমেন্ট 2 তে কি ভাই হচ্ছে এই ইন্ডাকশন মোটরের কোনো কিছু চেঞ্জ আসছে? ওই ম্যাথ আসছে এক্সট্রা জাস্ট এই। আচ্ছা ঠিক আছে, মানে সূত্রগুলো তো আগের মতো আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, সত্য সব same। ঠিক আছে।